থ্যাংক ইউ ডক্টর এহসান, এবং প্রথমে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি কিন্তু এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং আমি নিজেকে প্রিভিলেজড এবং মানে অনার ফিল করছি যে এই প্রোগ্রামে ফ্যাকাল্টি হিসাবে এসেছি, এবং সেই জন্য এসকেএফ এবং অবশ্যই বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি। তো বাউল গানের কথা হচ্ছিল। হ্যাঁ, আজকে কিন্তু আমি গান গাবো না, আমি আপনাদের কাছ থেকে গান শুনবো। হ্যাঁ, আমি শুধু জাস্ট শুরু করে দিব, আপনারা ডিসকাস করবেন, আমরা আলাপ করব। কারো মাঝখানে যে কোনো সময় যে কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই ডিসকাস করব। এটা মানে লেকচার না কিন্তু, হ্যাঁ, এটা ডিসকাশন। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার জন্য। তো আমার টপিকটা যেটা আজকে আমি একটু কথা বলবো, প্রথমে শুরু করব যে টপিকটা, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা আমরা আসলে ডায়াবেটিস চিকিৎসার যদি এভাবে বলি অন্যতম প্রধান অংশ, মানে একদম অবভিয়াস, একদম যার কোনো ওষুধ লাগবে না থেকে শুরু করে যার 4টা-5টা ওষুধ লাগছে সবার জন্যই এই লাইফস্টাইল মডিফিকেশন লাগবেই, এর কোনো বিকল্প নাই। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন ম্যান্ডেটরি পার্ট। আমরা যে কোনো গাইডলাইন, যে কোনো রেকমেন্ডেশন, যে কোনো কনসেনসাস রেকমেন্ডেশন দেখি, সেখানে ডায়াবেটিস ম্যানেজমেন্টের প্রথম এবং অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে এই লাইফস্টাইল মডিফিকেশনটা আসলে কি, এটা নাম কেন লাইফস্টাইল মডিফিকেশন? এমন একটা সময় ছিল যখন ডায়াবেটিস ম্যানেজমেন্টকে খালি আমরা বলতাম যে ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ করবেন আর ওষুধ নিয়মিত খাবেন। হ্যাঁ, এইটা ছিল ডায়াবেটিস ম্যানেজমেন্টের মেইন ডিসিশন মেকিং। কিন্তু এখন এটার মধ্যে কিন্তু একটা বড় জিনিস চলে এসছে, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে লাইফস্টাইল মডিফিকেশনটা কি, এটা ম্যানেজমেন্টের কোন জায়গায় আছে? আমরা যদি ডায়াবেটিস ম্যানেজমেন্টটাকে এভাবে দেখি যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট আসলে আমরা করি কি, একটা টার্গেট অ্যাচিভ করতে চাই, তাই না? একটা টার্গেট নিয়ে আমরা আগাই যে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব, ডায়াবেটিসটা টার্গেটের মধ্যে আনবো, আমরা টার্গেটগুলো দেখব। তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের এই টার্গেটটা আমরা অ্যাচিভ করার জন্য কয়েকটা জিনিস আমাদের লাগে। তার মধ্যে একটা হচ্ছে ডায়েট অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে এক্সারসাইজ, আর অবশ্যই মেডিকেশন ছাড়া তো ডায়াবেটিস ম্যানেজ করা যাবে না। এর সাথে সাথে প্যারালালি একটা কম্পোনেন্ট হচ্ছে মনিটরিং। ডায়াবেটিস মনিটরিংটা, এটাকে একদিকে রেখেছি, মানে অন্য তিনটার সাথে এটা কিন্তু একদম ক্লোজলি সম্পৃক্ত, এবং এই মনিটরিং যদি না করি আমরা, তাহলে কিন্তু আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের একটা যদি আমি অংশ বলি, সেটা হচ্ছে মনিটরিং। আর অবশ্যই এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে মেডিকেল নিউট্রিশন থেরাপি, MNT, আমরা এরপর থেকে ডায়েট অ্যাডজাস্টমেন্টটাকে MNT বলবো, এক্সারসাইজ এবং মেডিকেশন। তাহলে আজকে আমার এই টকের পার্টটা হচ্ছে MNT, এক্সারসাইজ এবং মনিটরিং। তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের আজকের আমার বিষয়গুলি যেটা কভার করব, সেটা একটা হচ্ছে গ্লাইসেমিক টার্গেট কি টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, টার্গেট কি অ্যাচিভ করতে চাই, হয়তো সকাল থেকে এর মধ্যে এটা আলোচনা হয়ে গেছে, তারপরেও আবার একটু রিক্যাপিচুলেশন হবে। মেডিকেল নিউট্রিশন থেরাপি বলতে আমরা কি বুঝি, এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটুকু করতে হবে, কখন করতে হবে, আসলে কাকে বলে এক্সারসাইজ, কার জন্য কেমন এক্সারসাইজ, মনিটরিং কিভাবে করতে পারি আমরা। আর লাস্ট পার্টে রাখলেও এটা এখনকার ডায়াবেটিস ম্যানেজমেন্টের অনেক ইম্পর্টেন্ট একটা অংশ, ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন। আমরা যখন ডায়াবেটিস ম্যানেজমেন্টের কথা বলি, একটা সময় শুধু মনে করতাম পেশেন্ট ডাক্তারের কাছে যাবে, চিকিৎসাটা নেবে, লিখে চলে আসবে। এখন কিন্তু আর সেই পর্যায়ে নাই। আমরা এখন পেশেন্টকে এডুকেট করতে চাই, পেশেন্টকে এম্পাওয়ার করতে চাই, যেন সে তার নিজের ডোজ অ্যাডজাস্টমেন্ট, মনিটরিং এগুলো সে নিজেই করতে পারে। তাহলে তাকে আমরা বলি ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন। তাহলে একটু শুরু করি আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টের। আমার পার্টটা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের আমাদের এইম কি, আসলে উদ্দেশ্যটা কি ডায়াবেটিস ম্যানেজমেন্টের? শুধু যদি সিম্পলি বলি, যেটা বলছিলাম, টার্গেট অ্যাচিভ করা, শুধু কিন্তু তাই না, পেশেন্টকে সিমটম ফ্রি রাখাও কিন্তু আমাদের একটা টার্গেট, তাই না? পেশেন্টের যে ক্লাসিক্যাল সিমটম হয় ডায়াবেটিসের জন্য, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, জেনারেল উইকনেস, এটা কেন হয়? হাইপারগ্লাইসেমিয়ার জন্য হয়। যখন ব্লাড সুগারের লেভেলটা বেশি থাকে তখন হচ্ছে এই সিমটমগুলি দেখা যায়। তাহলে এই সিমটমগুলি থেকে ফ্রি করার জন্য আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে হবে, এবং ব্লাড গ্লুকোজটা তো অবশ্যই নর্মালে রাখবো, গ্লাইসেমিক টার্গেট অ্যাচিভ করব। এবং সেটা শুধু কিন্তু যখন এই ফলো আপে আসলো পেশেন্ট তখনকার সময়ের জন্য না, থ্রু আউট দ্য ইয়ার চাই আমরা পুরাটা সময় যেন তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, টার্গেট অ্যাচিভ করে। আরেকটা ইম্পর্টেন্ট টার্গেট হচ্ছে অ্যাকিউট আর ক্রনিক কমপ্লিকেশন প্রিভেন্ট করতে চাই, যেন হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশন না হয়, আর যেন কোনো ক্রনিক কমপ্লিকেশন না হয়। এটাই তো মেইন টার্গেট আমাদের, যেন ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলি না হয়।
বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যাদের আমরা এখন তো চাইল্ডহুড ডায়াবেটিস অনেক পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট এটা ইনশিওর করতে হবে। কারণ আমাদের একটু ডায়েটারি রেস্ট্রিকশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডায়েটারি মডিফিকেশন বলে দিই, এবং ইনসুলিন নিতে হয় অনেক পেশেন্টের, ওরাল এজেন্টও পায় অনেকে, কিন্তু সেই ক্ষেত্রে সাথে সাথে যেটা আমাদের অ্যাডাল্টদের জন্য করতে হয় না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে যেন, এইটাও আমাদের একটু নজর রাখতে হবে। তাহলে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য অবশ্যই অবশ্যই এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা এনশিওর করতে হবে। প্রেগনেন্সি ডায়াবেটিস, সেখানে যেন গুড আউটকাম হয়, এটা আমাদের ডায়াবেটিস টার্গেটের একটা মেইন ইস্যু। যে প্রেগনেন্সিতে যখন ডায়াবেটিস ধরা পড়লো, সেটা জিডিএমই হোক অথবা যার ডায়াবেটিস ছিল আগে থেকে কিন্তু এখন প্রেগনেন্সি প্ল্যান করছেন বা কনসেপশন হয়েছে, তার ক্ষেত্রে যেন আমরা একটা গুড আউটকাম, বোথ ম্যাটারনাল এবং ফিটাল আউটকাম, এটা যেন ভালো হয়, সেই জন্যও কিন্তু আমাদের আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টটা একটা উদ্দেশ্য। আর লাস্ট হচ্ছে একটা, যেটা লাস্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য, সাপোর্ট এ প্রোডাক্টিভ সোশ্যালি রেসপেক্টফুল লাইফ। যেন সে ডায়াবেটিস আছে নিয়ে কোনো হীনমন্যতায় না ভুগে, এবং ডায়াবেটিস নিয়ে সে কোনো কাজ করতে পারবে না, এরকম যেন পরিস্থিতি সে মেন্টালি বা সাইকোলজিক্যালি বা ফিজিক্যালি না হয়। তাহলে এই প্রত্যেকটা জিনিস এনশিওর করাই কিন্তু আমাদের টার্গেট। হ্যাঁ, আমরা এই টার্গেট নিয়ে কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্ট শুরু করি। আর যদি একদম ক্লিনিক্যালি কি টার্গেট সেটার কথা বলি, তাহলে সেই ক্লিনিক্যাল টার্গেটটা হচ্ছে এরকম, এখানে দেখেন প্রথমে ব্লাড সুগারের কথা বলা আছে, যে ব্লাড সুগারে ফাস্টিং এর টার্গেটটা রাখতে চাই আমরা 7। এখানে আগেই বলে নিই, এই টার্গেটটা কিন্তু নন প্রেগনেন্ট অ্যাডাল্টদের জন্য, নন প্রেগনেন্ট অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে টার্গেট ডিফারেন্ট, ওল্ড এজ এল্ডারলি পেশেন্টদের জন্য টার্গেট ডিফারেন্ট, আর স্পেশাল কিছু সিচুয়েশন আছে সেখানেও, যেমন প্রেগনেন্সি, সেখানেও টার্গেটটা ডিফারেন্ট। তো নন প্রেগনেন্ট অ্যাডাল্টদের টার্গেটটা হচ্ছে এরকম, যেখানে ফাস্টিংটা অবশ্যই আমরা রাখতে চাই 7-এর নিচে, এবং পোস্ট প্র্যান্ডিয়াল, পোস্ট মিল রাখতে চাই 10-এর নিচে, HbA1c রাখতে চাই 7%-এর নিচে। তাহলে এই তিনটা আমার গ্লাইসেমিক টার্গেট। পোস্ট প্র্যান্ডিয়াল বলেছি কিন্তু, হ্যাঁ, কখনোই আমাদের টার্গেট কিন্তু আফটার ব্রেকফাস্ট না, হ্যাঁ, শুধু আফটার ব্রেকফাস্ট না, সেই জন্যই এখানে আফটার ব্রেকফাস্ট লেখা না। আমাদের এখানে টার্গেটটা হবে ফাস্টিং এর জন্য, এবং পোস্ট প্র্যান্ডিয়াল, পোস্ট প্র্যান্ডিয়াল মানে কি, আফটার লাঞ্চও হতে পারে, আফটার ডিনারও হতে পারে, সবারই কিন্তু এই টার্গেট 10-এর মধ্যে থাকতে হবে। আর HbA1cটা হবে 7%-এর নিচে। সাথে সাথে আমাদের হচ্ছে ব্লাড লিপিড প্রোফাইলটার দিকেও একটু টার্গেট থাকতে হবে, কারণ শুধু ব্লাড সুগার কন্ট্রোল করলেই হবে না, অবশ্যই লিপিড প্রোফাইলটাও টার্গেটের মধ্যে থাকতে হবে। সেখানে LDL আমাদের প্রাইম টার্গেট, ডায়াবেটিক পেশেন্টদের জন্য অবশ্যই 100-এর নিচে থাকতে হবে এখনকার জন্য। এখনকার লাস্ট যে ADA রিকমেন্ডেশন, সেখানে কিন্তু এটা লেস দেন 70 মিলিগ্রাম পার ডেসিলিটার রাখতে হবে। কাদের জন্য? যাদের হাই কার্ডিওভাস্কুলার রিস্ক আছে। HDL কোলেস্টেরল মেলদের জন্য 40 মিলিগ্রামের উপরে, এবং ফিমেলদের জন্য 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে থাকতে হবে। ট্রাইগ্লিসারাইড অবশ্যই 150-এর নিচে থাকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের লিপিড প্রোফাইলের টার্গেট। ব্লাড প্রেশার টার্গেট অবশ্যই মেনটেন করতে হবে, এবং সেটা 130/80 মিলিমিটার মার্কারির মধ্যে থাকতে হবে। BMI যদি চিন্তা করি, আমাদের এশিয়ানদের জন্য BMI এর টার্গেট হচ্ছে লেস দেন 23 কেজি পার মিটার স্কোয়ার। আর ওয়েস্ট সার্কামফারেন্স, এটারও কিন্তু একটা টার্গেট আছে, লেস দেন 90 সেন্টিমিটার ইন মেল অ্যান্ড লেস দেন 80 সেন্টিমিটার ইন ফিমেল। লাস্ট যে লাইনটা লেখা আছে, জানি না চেয়ারের জন্য দেখা যাচ্ছে কিনা, পেশেন্ট এডুকেশন, এম্পাওয়ারমেন্ট রিগার্ডিং লাইফস্টাইল চেঞ্জ, সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, এবং ট্রিটমেন্ট অ্যাডজাস্টমেন্ট। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আসলে সবার উপরে হওয়া উচিত ছিল। এটার উদ্দেশ্যটা কি, আমি যেটা বলছিলাম, যে পেশেন্টকে শুধু আমরা ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে না, তাকে লাইফস্টাইল মডিফিকেশনটা সে কীভাবে করবে, নিজেকে এম্পাওয়ার করতে পারবে, যে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ করবে, লিখে রাখবে, ডোজ অ্যাডজাস্ট করবে, এবং তাহলেই তার ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল থাকবে। তাহলে এই টার্গেট অ্যাচিভ করতে হলে অবশ্যই পেশেন্ট এডুকেশনের উপরে আমাদের জোর দিতে হবে। তাকে আমরা এখন বলি, আমরা শেষের দিকে আসবো, ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন। তাহলে এই টার্গেটটা মাথায় নিয়ে আমরা ডায়াবেটিস ম্যানেজ করব। সে ম্যানেজমেন্টের লাইফস্টাইলের মধ্যে প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট। তাহলে ডায়াবেটিক ডায়েট বলতে আমরা কি বুঝি? একটা পেশেন্ট যখন, পেশেন্ট না, একটা মানুষ, এখন তো আর আমরা ডায়াবেটিক পেশেন্ট বলি না, ডায়াবেটিক পার্সন, যখন তার ডায়াবেটিস ধরা পড়লো, সবচেয়ে প্রথম ভয়টা হয় এইটাই, যে আমার সব খাওয়া দাওয়া বন্ধ। তাহলে এটাই তার প্রথম চ্যালেঞ্জ। তাহলে আমাদের কাছে যখন আসে পেশেন্টটা, তখন আমরা কি করব, একটা তাকে ডায়াবেটিক ডায়েট
বলে দিব। সেক্ষেত্রে আগে আমরা এই টার্মটা ইউজ করতাম ডায়েট কন্ট্রোল। এটা শুনলেই একটা ভীতি থাকে, এটা থেকেই পেশেন্টদের ভীতি তৈরি যে আমার আর কিছু খাওয়া দাওয়া করা যাবে না, খুব কন্ট্রোলের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে আমার ডায়েট কন্ট্রোল। তারপরে আমরা চলে আসলাম আসলে ডায়েট কন্ট্রোল আমরা আর তারপরে বলছি না, এরপরে টার্মটা আসলো ডায়েট অ্যাডজাস্টমেন্ট। আসলে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি যেটা তার ডায়াবেটিসের জন্য ভালো হবে, ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ভালো হবে। তারপরে যেন ডায়েট অ্যাডজাস্টমেন্টের খুব একটা লেম্যান টার্মের মতো মনে হতে থাকলো যে আমরা ডায়েট অ্যাডজাস্টমেন্ট মানে কি, আমি বলে দিলাম সে অ্যাডজাস্ট করলো না, অ্যাডজাস্টমেন্ট তো অত ভালো হলো না, একটা ট্রিটমেন্টের পার্ট মনে হচ্ছে না, যেন শুধু একটা ডায়েট কন্ট্রোল টাইপের হয়ে থাকলো। তারপরে যে টার্মটা আসলো সেটা হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি, এমএনটি। তাহলে মেডিকেল নিউট্রিশন থেরাপিটা কি, নামটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা ট্রিটমেন্টের কম্পোনেন্ট, এ কম্পোনেন্ট অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট। তাহলে মেডিকেল নিউট্রিশন থেরাপি, তাহলে এখানে একটা নিউট্রিশনের নলেজ থাকাটা খুব জরুরি। এটা পেশেন্টের কথা বলছি, পেশেন্টকে অবশ্যই জানতে হবে কোন খাবারটা তার কতটুকু পরিমাণে খেতে হবে। তাহলে পেশেন্ট যদি ভয় পেয়ে যাওয়ার কিন্তু কারণ নাই, কারণ আমরা প্রথম দিনই পেশেন্টকে বলবো আপনাকে যে ডায়েট চার্টটা আমরা তৈরি করে দিব সেটা একটা ব্যালেন্স ডায়েট ফর এ নন ডায়াবেটিক অলসো। তার বিএমআই এর, তার ওজন বা উচ্চতার একটা পেশেন্টের এইটা কিন্তু আসলে একটা ব্যালেন্স ডায়েট, শুধু তার খাবার থেকে আমরা মিষ্টি জাতীয় খাবারটা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এইটাই কিন্তু তার একটা আইডিয়াল ডায়েট চার্ট। তাহলে একটা ব্যালেন্স বা একটা রেগুলার মিল বা ব্যালেন্স ডায়েট আসলে কেমন হওয়া উচিত এবং তার গোলটা কি। তার গোলটা হচ্ছে আমরা একটা মেটাবলিক টার্গেট অ্যাচিভ করতে চাই, তাই না? সেখানে শুধু যে ডায়াবেটিস কন্ট্রোল তাই কিন্তু না, আমাদের একটা বডি ওয়েট মেইনটেনেন্সেরও একটা ব্যাপার আছে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখি যে ওবেস বা ওভারওয়েট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে নর্মাল ওয়েটে নিয়ে আসাটাও একটা ডায়েট অ্যাডজাস্টমেন্টের পার্ট। নেক্সট হচ্ছে শুধু খুব ম্যাসিভ কোনো ডায়েট রেস্ট্রিকশন ক্রাশ ডায়েটে চলে গিয়ে আমরা ওজন কমাতে চাই না। আমরা কি চাই, অ্যাডিকুয়েট নিউট্রিশনটাও মেনটেন হোক, এবং বিশেষ করে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের সময় যেন গুড আউটকাম হয়, বাচ্চার নিউট্রিশনও যেন অ্যাডিকুয়েটলি মেনটেন হয়, বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট যেন ঠিক থাকে, আর ডায়াবেটিসের কমপ্লিকেশন যেন আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু লাস্ট কথাটা লেখা থাকলেও এটাই ইম্পর্টেন্ট, প্লেজার অফ ইটিংটা মেনটেন করতে হবে। পেশেন্ট যদি এমন ডায়েট প্ল্যান দিয়ে দিলাম যে ওইটার সাথে পেশেন্টের কোনো খাবার কোনো মজাই পাচ্ছে না, হ্যাঁ, এবং সেটাকে কিন্তু তখন তার একটা বার্ডেন মনে হবে এবং সে কিছুতেই কোনো অবস্থাতেই ওটা মেনটেন করতে পারবে না। তাহলে নেক্সট চলে আসি, তাহলে আমরা একটা পেশেন্টের ডায়েট চার্ট কিভাবে প্ল্যান করব। তাহলে ডায়েট চার্ট প্ল্যান করতে হলে আমাদের আসলে ক্যালোরিটা ক্যালকুলেট করতে হবে, আমরা তাকে ইন্ডিভিজুয়াল পেশেন্টটাকে কতটুক ক্যালোরি দিতে চাই। ক্যালোরি ক্যালকুলেট করার নিয়মটা কি, আমরা দুইটা ফ্যাক্টরের উপরে এটা নির্ভর করে, একটা হচ্ছে পেশেন্টের প্রেজেন্ট বডি ওয়েট কেমন আর অ্যাক্টিভিটি লেভেল কেমন। বডি ওয়েট কেমন, আইডিয়াল বডি ওয়েটটা কেমন হওয়া উচিত, এবং তার অ্যাক্টিভিটি লেভেল কেমন। অ্যাক্টিভিটি লেভেল মানে সে কি সিডেন্টারি, সে কি খুব হার্ড ওয়ার্কার, খুব পরিশ্রমী, নাকি হচ্ছে মডারেট ওয়ার্কার, তার উপরে নির্ভর করবে তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা কত। তো সিম্পলি যদি আমি একটু এই ফর্মুলাটা বলি যে ক্যালোরি রিকোয়ারমেন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করব, একটা হচ্ছে ডেইলি ক্যালোরি অ্যালাওয়েন্স, কতটুকু আমরা তাকে ক্যালোরি খেতে দিব, তাহলে তার আইডিয়াল বডি ওয়েট জানতে হবে এবং ক্যালোরি ফ্যাক্টর আমরা জানতে হবে। তাহলে আইডিয়াল বডি ওয়েট আমরা কিভাবে ক্যালকুলেট করি, খুব সিম্পল, সেন্টিমিটারে যে হাইটটা আছে তার থেকে যদি আমরা 100 বাদ দেই তাহলে সেটা হবে তার আইডিয়াল বডি ওয়েট। যেমন যার একজনের 170 সেন্টিমিটার হাইট, তার আইডিয়াল বডি ওয়েট হচ্ছে 70 কেজি, ঠিক আছে? আমরা তার অ্যাট প্রেজেন্ট কত ওয়েট এটা নিয়ে এখন চিন্তা করছি না, হ্যাঁ, তার ওজন 80 কেজি হতে পারে, 90 কেজি হতে পারে, তাহলে সেটার থেকে না আমরা আইডিয়াল বডি ওয়েট তার কত হওয়া উচিত সেটা চিন্তা করছি। তাহলে আইডিয়াল বডি ওয়েট আমরা ক্যালকুলেট করবো এবং তাকে আমরা ক্যালোরি ফ্যাক্টর দিয়ে গুণ করবো। ক্যালোরি ফ্যাক্টর ইউজুয়ালি 25 থেকে 45 পর্যন্ত ভ্যারি করে এবং এটা ডিপেন্ড করে পেশেন্টের অ্যাক্টিভিটি লেভেল কেমন। হ্যাঁ, যেমন একজন রিক্সাওয়ালা, ওনার যদি ডায়াবেটিস থাকে, উনি খুব হেভি ওয়ার্কার না, ভিগোরাস অ্যাক্টিভিটি করে উনি, তাহলে ওনার জন্য ক্যালোরি ফ্যাক্টর 45। একজন যিনি আমাদের মতো চেয়ার টেবিলে বসে বসে সারাদিন কাজ করে, আবার একটু ওবেস, তার জন্য কিন্তু 25। এরকম করে 25, 30, 40, 45 এভাবে করে আমরা ক্যালোরি ফ্যাক্টরটা ডিটারমাইন করি। তাহলে আইডিয়াল বডি ওয়েটকে আমরা গুণ দিব ক্যালোরি ফ্যাক্টর দিয়ে, তাহলে যে এই গুণফলটা আসবে এটা হচ্ছে ওই পার্টিকুলার মানুষের টোটাল ডেইলি ক্যালোরি, ঠিক আছে? এই ক্যালোরিটাকে আমরা ভাগ করব কতটুকু কার্বোহাইড্রেট খাবে, কতটুকু প্রোটিন খাবে, কতটুকু
ফ্যাট খাবে। সেটাকে আমাদের ভাগ করার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেটা হচ্ছে এই চার্ট মতো। কার্বোহাইড্রেটটা হবে 50 থেকে 60%। কার্বোহাইড্রেটের পরিমাণটা হবে 50 থেকে 60% অফ দ্য টোটাল ক্যালোরি। কি অনেক বেশি মনে হচ্ছে? আমরা কিন্তু যেই খাবার খাই ডেইলি, সেখানে কিন্তু অলমোস্ট 80-90% কার্বোহাইড্রেট খাই, তাই না? সকালে রুটি দিয়ে আলু ভাজি, তারপরে দুপুরে ভাতের সাথে আলু সিদ্ধ, আলু ভর্তা, আলুর কোনো আইটেম, তরকারি, মাছের মধ্যে আলু, তাই না? আসলে কিন্তু 50 to 60% অফ দ্য ডেইলি ক্যালোরি ইনটেকের 50 থেকে 60% হবে কার্বোহাইড্রেট। তার মধ্যে অবশ্যই ফাইবার থাকবে 20 to 35 গ্রাম, এবং 1000 ক্যালোরিতে 14 গ্রামের মতো ফাইবার থাকতে হবে। ফ্যাট থাকতে হবে 30% অফ দ্য টোটাল ডেইলি ক্যালোরি ইনটেক। তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট যত কম থাকে তত ভালো, আর ট্রান্স ফ্যাট অলমোস্ট থাকবেই না, আর কোলেস্টেরল অ্যারাউন্ড 200 to 300 মিলিগ্রাম। তাহলে এখন আমি এই যে কথাটা বলছি, এটার অর্থ কি? পেশেন্ট কি আর এটা বুঝে কোনটা স্যাচুরেটেড ফ্যাট, কোনটা আনস্যাচুরেটেড ফ্যাট, কোনটা ট্রান্স ফ্যাট? তাহলে সহজ ভাষায় আমাদেরকে একটু পেশেন্টকে বলে দিতে হবে। সেটা কেমন? স্যাচুরেটেড ফ্যাট সিম্পলি হচ্ছে, আমরা সবাই জানি, যেটা রুম টেম্পারেচারে জমাট অবস্থা থাকে। মাখন, ঘি, তাই না, মাংসের চর্বি, এগুলি রুম টেম্পারেচারে জমাট হিসেবে থাকে, এগুলি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। ট্রান্স ফ্যাট সবচেয়ে খারাপ ধরনের ফ্যাট। এই যে একই তেলে, যে এখন বিশেষ করে ইফতারের সময় একই তেলে বারবার বারবার ভাজা হয় যে জিনিসগুলো, বেকারিতে যেই ফ্যাটগুলি ইউজ করা হয়, সেই যে কুকিজ আর বিস্কিট তৈরি করার জন্য, এগুলো হচ্ছে ট্রান্স ফ্যাট। তাহলে এগুলি যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর প্রোটিন 10 to 20%, এটা কিন্তু নন প্রেগনেন্ট অ্যাডাল্টের কথা বলছি, সবার জন্য ইউনিফাইড না, কিন্তু 10 to 20% অফ দ্য ডেইলি ক্যালোরি ইনটেক হচ্ছে প্রোটিন হবে। তাহলে আমাদের এটা জানা থাকতে হবে, আমরা যখন একটা ডায়েট চার্ট পেশেন্টকে অ্যাডভাইস করব, তখন এরকম প্রপোর্শনে রাখতে চেষ্টা করব। নেক্সট হচ্ছে মিল টাইমিং। আমি তো একটা খাবার কথা অ্যাজ এ হোল পেশেন্টকে, আসলে আমি টোটাল ক্যালোরির কথাও বলি না, আবার এই ভাগ পার্সেন্টেজ আমার মাথায় থাকে যে আমি এটা পেশেন্টকে বলবো না, আমরা বলে দিব এভাবে। কিন্তু পেশেন্টকে তো আর বলবো না আপনি 50 ভাগ কার্বোহাইড্রেট খাবেন, সে তো এটা বুঝবে না। তাকে আমার মিল টাইমিংটা আসলে বলে দিতে হবে, কতটুকু মোটামুটি কি খাবে। আমরা অনেক সময় ডায়েট চার্ট সাথে রাখি, যে পেশেন্টকে বুঝায় দেওয়ার জন্য বিভিন্ন ক্যালোরি 1300, 1400, 1600 পেশেন্টকে বলে দিই এই চার্ট অনুসারে খাবেন, তার ক্যালোরিটা যতটুকু আসে। পেশেন্টকে আমরা সিম্পলি যেটা মিল টাইমিং, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বিশেষ করে যারা ওরাল মেডিকেশন বা ইনসুলিন পাচ্ছে তাদের জন্য আরও বেশি জরুরি, সেটা হচ্ছে এরকম মিল টাইমিং হতে হবে। 3টা মেইন মিল। 3টা মেইন মিল হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর 2টা স্ন্যাক্স অ্যাটলিস্ট সবার জন্য। এই 5টা মিল অবশ্যই ম্যান্ডেটরি। তাহলে সেই 2টা স্ন্যাক্স হচ্ছে, একটা মিড মর্নিং স্ন্যাক্স 11টার দিকে, আরেকটা হচ্ছে মিড আফটারনুন স্ন্যাক্স, না, বা ইভিনিং স্ন্যাক্স, সেটা 5টা, অ্যারাউন্ড 5টা থেকে 6টার মধ্যে, ওই সময়টায়। এই 6টা মিল, 5টা মিল কিন্তু তার নিতেই হবে, অবশ্যই খেতে হবে। অনেকে মনে করে ডায়াবেটিস ধরা পড়েছে, এখন আমার খুব ডায়েট কন্ট্রোল করতে হবে, আমি 3টা মিলই খাবো আর বাকি 2টা সময় খাবো না। তাতে কি সমস্যা বলতে পারবেন কি? আর যদি পেশেন্টটা কোনো ওষুধ পাচ্ছে না, হাইপোগ্লাইসিমিয়ার চান্স তো নাই, তাহলে হ্যাঁ, অনেক যখন খাবারের মধ্যে গ্যাপ হবে, তখন নেক্সট খাবারের সময় অনেক বেশি পরিমাণে খাবার হয়ে যাবে। আমরা খাবারটাকে ভাগ করে ইকুয়ালি 5টা মিলে দিতে চাই এই জন্যই। আর এক্সট্রা একটা বেড টাইম স্ন্যাক্স, বিশেষ করে যারা সিক্রেটোকক বা ওরাল এজেন্ট পাচ্ছেন এবং ইনসুলিন পাচ্ছেন, এবং প্রেগনেন্সিদের জন্য আমরা অনেক লম্বা সময় না খেয়ে থাকবে এরকম চাই না, সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা মিল বেড টাইমে বলে থাকি। তাহলে এই 5টা মিল কিন্তু অবশ্যই তার ফলো করতে হবে। এখন একটা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট ওবেস, সে বলছে যে আমি আসলে ওয়েট লুজ করতে চাই, তো আমি এতবার খাবো না, আমরা কি সেটা অ্যালাউ করবো না? ফ্রিকুয়েন্ট মিল খাবে, কিন্তু ক্যালোরি কম এরকম খাবার খাবে, তাহলে তার জন্য ওয়েট রিডাকশনটা হেল্পফুল হবে। এখন এত কথা যে বললাম, পেশেন্টকে আমরা ক্যালোরির কথাও বলতে পারছি না। পেশেন্টকে কি আমি বলে দিলে হবে আপনি 1300 ক্যালোরি খাবেন? পেশেন্ট কিচ্ছু বুঝবে না। পেশেন্টকে 1600 ক্যালোরি বললেও লাভ হবে না। কিন্তু অনেক সময় অনেকগুলি ওয়ে আছে, যেখানে আমরা চার্টের মাধ্যমে বা ছবি দেখিয়ে পেশেন্টকে বলতে পারি যে আপনি এভাবে আপনার খাবার তালিকাটা তৈরি করবেন, বা আপনার খাবারের মধ্যে এরকম খাবারগুলি থাকবে। যেমন অনেকখানে দেখবেন পিছনে চার্টের মতো থাকে, পিরামিডের ছবি দেয়া থাকে, যেখানে পিরামিডের নিচের যে বড় অংশ, সেখানে বেশি ফলের ছবি দেয়া থাকে, সবজির ছবি দেয়া থাকে, এগুলি বেশি করে খাবেন। যত পিরামিডের উপরের দিকে, সেখানে হচ্ছে কম খাবারগুলো, মিষ্টি খাবারগুলি টোটালি বাদ।
আমাদের দেশের জন্য একটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে প্লেট মডেল। হ্যাঁ, আমরা যদি একটা পেশেন্টকে একটা প্লেটে, আমরা সামনে একটা প্লেট রাখতেই পারি বা একটা ছবি রাখতে পারি, ঠিক এরকম টাইপের একটা ছবি। এটা হচ্ছে প্লেট মডেল বোঝানোর জন্য যে দেখেন 50% কিন্তু এই প্লেটের 50% কিন্তু সবজি, এই যে বাকি যে 50% তার অর্ধেক মানে 1/4 থাকবে প্রোটিন এবং 1/4 থাকবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মধ্যে ভাত হতে পারে, রুটি হতে পারে, যে কোনো ধরনের কার্বোহাইড্রেট হতে পারে, আর প্রোটিন থাকবে 1/4। তাহলে একটা প্লেটকে বলবো আমরা যে একটা প্লেটকে যদি হাফ করেন তার হাফ ভরবেন হচ্ছে সবজি দিয়ে, বাকি 1/4 থাকবে ভাত বা রুটি, আর বাকি 1/4 থাকবে প্রোটিন। এরকম কি আমরা খেতে দেখি? আমরা খাই? আমরা যখন কোনো কনফারেন্সে খাওয়ার টেবিলটা ফলো করবেন, হ্যাঁ, খাবার প্লেটটা ফলো করবেন, আমরা কি করি? হ্যাঁ, আমরা হচ্ছে সবাই আমাদের দেশের আমাদের প্যাটার্নে, এশিয়ান পপুলেশনের প্যাটার্নে প্রথমে ভাত, বিরিয়ানি বা পোলাও যেটা হয় এটাই বেশি করে নেই, তারপরে সাইড দিয়ে অন্যান্য জিনিস নেই, কারো কারো প্লেটে সবজি থাকেই না। হ্যাঁ, তাহলে আইডিয়ালি আমরা পেশেন্টকে যেতে বলবো, এটা তো আমরা নিজেরাও ফলো করতে একটু চেষ্টা করবো, তাই না? তাহলে এটা আমাদের অভ্যাস করতে হবে যে এরকম একটা প্লেট মডেলের ছবি আমরা রাখতে পারি, যেরকম করে আমরা আসলে পেশেন্টকে অ্যাডভাইস করব যে সবজি খাওয়ার বা ভেজিটেবল বা ফ্রুটস খাওয়ার গুরুত্বটা কতটুকু। এখানে অবশ্যই আমি বারবার বলেছি প্লেজার অফ ইটিং মেনটেন করতে হবে। ধরেন যে রুটি খেতেই পারে না, না, অনেক পেশেন্ট বলে না যে আমার হচ্ছে রুটি খেলে কি হয়, সবচেয়ে সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাই না? খেতে পারে না, তার জন্য কি করব? আসলে কি রুটি খাওয়া ভালো ভাতের থেকে? আচ্ছা, রুটি আর ভাতের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স একই। হ্যাঁ, গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ডিফারেন্ট না। তাহলে সমস্যাটা কি? ভাত খেলে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, যখন রুটি খাচ্ছেন তখন কি পরিমাণে অন্যান্য তরকারিগুলো খাওয়া হচ্ছে, আর ভাত খেলে কেমন পরিমাণে খাওয়া হচ্ছে, অনেক বেশি খাওয়া হয়। প্রবলেম এখানেই। গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু ভাতেরও যা রুটিরও তা একই রকমই। সেই জন্য ভাত খেতে আমরা তখনই নিষেধ করবো যদি পরিমাণ মতো খেতে পারে, তাহলে খেতে পারবে, ঠিক আছে? আর অল্টারনেট ফুডের অ্যাডভাইসও আমরা করতে পারি, যেমন ভাত রুটি কোনোটাই আমরা খেতে দিতে চাচ্ছি, পেশেন্ট রুটি খেতে পারছে না আর হচ্ছে ভাত আমরা খেতে দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে ওটস খেতে পারে, মুড়ি খেতে পারে, চিড়া খেতে পারে, অন্য অল্টারনেট কিছু ফুড সে এটার পরিবর্তে খেতে পারে। তাহলে এই অ্যাডভাইসগুলি আসলে পেশেন্টের জানা থাকতে হবে যে আসলে আমি ডায়েট যে অ্যাডভাইসটা আমার যে আছে সেটা আমি কিভাবে আমি অন্য কিছু দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারি। তাহলে এই হলো ডায়েটারি অ্যাডভাইস। তারপরেও কথা আছে, আমাদের কিছু কিছু পার্টিকুলার পেশেন্ট জিজ্ঞেস করবে আমরা কি ফল খেতে পারবো কিনা। ফলের ক্ষেত্রে একটু পরিষ্কার করে বলে দিতে হবে, মিষ্টি জাতীয় ফল সারাদিনে যে কোনো ওয়ান সার্ভিং, ওয়ান পোর্শন, যে কোনো একটা। যেমন এখন বিশেষ করে যেমন রোজার সময় খেজুর তো সবার মনে হচ্ছে ইনভ্যারিয়েবলি ম্যান্ডেটরি পার্ট, খেতেই হবে। তাহলে খেজুর একটা মিষ্টি ফল, যে খেজুর খাবে সে অন্য কোনো আর মিষ্টি ফল খাবে না। আচ্ছা, আবার যেমন বিশেষ করে আমাদের তো ডায়াবেটিক পেশেন্টকে আমরা চিনিটা টোটালি অ্যাভয়েড করতে বলি, হ্যাঁ, কিন্তু মনে হয় রোজার ম্যান্ডেটরি পার্ট হচ্ছে একটা শরবত খাওয়া। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে পেশেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে যে ফলটা সে খাওয়ার জন্য তার আজকে অ্যালটেড ছিল সেটা সে জুস করে ফলটা শরবত হিসাবে খেতে পারে। তাহলে প্লেজার অফ ইটিংটা খুব খুব ইম্পর্টেন্ট, যে সে একেবারে গদ বাধা ধরা প্রত্যেক দিন আমরাও পারবো না কেউ খেতে একই রকম খাবার প্রত্যেক দিন এভাবে। তাহলে তাকে একটু আবার শিখিয়ে দিতে হবে কিভাবে আমরা তার নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকেই প্লেজার অফ ইটিংটা সে মেনটেন করতে পারে। তো এতটুকু ছিল ডায়েট পর্যন্ত। এরপরে আমরা এক্সারসাইজ পার্টটা যাব। তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট বা কোনো এক্সপেরিয়েন্স থাকলে আমরা একটু শুনি। হতে পারে কার্বোহাইড্রেটের জন্য। হ্যাঁ, চালের রুটি কি অল্টারনেটিভ হতে পারে? অবশ্যই হতে পারে, কিন্তু চালের পরিমাণটা ওইরকমই থাকতে হবে, তাই না? সার্ভিং সাইজ কত হতে পারে? সার্ভিং সাইজটা একদম পাতলা চিকন রুটি, হ্যাঁ, পাতলা চিকন রুটি হতে হবে। আচ্ছা, লাল আটা, লাল চিনি এগুলো নিয়ে যদি কিছু বলেন। চিনি কিন্তু লাল হোক সাদা হোক বাদ, ডায়াবেটিক পেশেন্টদের জন্য লাল চিনিও বাদ। হ্যাঁ, লাল চিনি থেকে একটু ক্যালোরি কম থাকে, একটু কমে, যে আখের থেকে যেটা তৈরি হয়, কিন্তু আখের রস যে খাওয়া হয় সেটা কিন্তু একদম খুব হাই কনসেন্ট্রেটেড সুগার। সুতরাং কোনো ধরনের চিনি আমরা অ্যালাউ করবো না, লাল হোক আর সাদা হোক। এখন লাল আটা রুটি, এই যে গমের যেই একদম মানে গ্রেইন থেকে যেটা তৈরি করা হয় সেটাতে কিন্তু ক্যালোরি অনেক কম, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। লাল রুটি যেটা, লাল রুটিটা সেই জন্য হেলদি, গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ব্লাড সুগার বাড়ায় কম সাদা থেকে।
জি জি হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল সুইটেনার, হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল সুইটেনার। এখন হচ্ছে আর্টিফিশিয়াল সুইটেনার আমি কতটুকু খাবো সেটার উপরে নির্ভর করে আর কি। হ্যাঁ, মিনিমাম অ্যামাউন্টে এটা কোনো ক্ষতি করবে না। সাধারণভাবে বলা হয় যে বিভিন্ন স্টাডিতে যেটা বলা হয়েছে যে 200 গ্রামের বেশি যদি সারাদিনে কেউ খায় তাহলে সেটা হ্যাজার্ডাস ফর হেলথ। হ্যাঁ, 200 গ্রাম তো কেউ খায় না, ওই দুই একটা চা ট্যাবলেট খাইলে এটাতে কোনো সমস্যা নাই, আর্টিফিশিয়াল সুইটেনার খেতে পারবে। তবে এখন রিসেন্ট কিছু স্টাডিতে বলছে যে কোনটা খাবো সেটার উপরে নির্ভর করে যে কোন আর্টিফিশিয়াল সুইটেনারটা খাবো সেটা। একটা হচ্ছে সুক্রালোজ আছে, এগুলি ভালো, যেমন 00 ক্যাল নামে যেগুলি পাওয়া যায়, হ্যাঁ ওগুলিও ভালো। এগুলি মোটামুটি কোনো হেলথ হ্যাজার্ড খুব বেশি নাই, সুতরাং এগুলি আমরা খেতে পারি। আগে একটা জিনিস পাওয়া যেত যেটা এখন আর পাওয়া যায় না, ঘন চিনি, সেটা কিন্তু আর্টিফিশিয়াল সুইটেনার, কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে না, এটা একেবারেই টোটালি নিষেধ খাওয়ার জন্য। হ্যাঁ ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ডায়াবেটিস রোগীদের যদি ডায়াবেটিস একদম কন্ট্রোলে থাকে তো ওই ক্ষেত্রে কি অনেক সময় ওনাদের মিষ্টি খাওয়ার ক্রেভিংস বেড়ে যায়, তো ওই ক্ষেত্রে কি ওনাদের যদি সবকিছু প্যারামিটার নরমাল থাকে ওই ক্ষেত্রে কি ওনারা খেতে পারবে, মানে প্যারামিটার গুলো যদি নরমাল থাকে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরেন একজনের লাইফস্টাইল মডিফিকেশন করেছে, ওষুধ নিচ্ছে, তারপরে তার ডায়াবেটিস খুব গুড কন্ট্রোলে আছে, এখন কি তার আর ডায়েট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। শুরুতেই বলেছিলাম থ্রু আউট দ্য লাইফ একজন ডায়াবেটিক মানুষের কিন্তু থ্রু আউট দ্য লাইফ ডায়েট অ্যাডজাস্টমেন্ট করে যেতে হবে, কারণ না হয় কি হবে, এখন যদি সে চিনি খাওয়া শুরু করে, রিফাইন্ড সুগার, এটা হচ্ছে ব্লাড সুগারের মাত্রাটা তো আবার র্যাপিডলি বাড়াবে। এখানে আরো একটা জিনিস সমস্যা হবে, আমাদের একটা মিথ আছে না, ভুল ধারণা আছে যে চিনি খেলে ডায়াবেটিস হয়। হ্যাঁ, অনেকে বলে এটা কিন্তু আসলে ট্রু না, তাই না? এটা যে কোনো খাবার খেয়েই আমি ওবেস হই তাতেই কিন্তু আমার ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি থাকবে। তো চিনি খেলে সমস্যাটা আসলে কোথায়? খুব র্যাপিড ব্লাড সুগার রাইজ হয়। এই যে র্যাপিড ব্লাড সুগার রাইজ হয় তাতে কিন্তু ইনসুলিন সিক্রেশনও বেশি হয়, যার ইনসুলিন রিজার্ভ এখনো আছে তার তো ইনসুলিনও রিলিজ হবে, তাই না? তাহলে ইনসুলিন রিলিজ হলে প্যানক্রিয়াটিক বিটা সেল এক্সস্টেড হবে তাড়াতাড়ি, তাই না? যত আমি তাকে রিফাইন্ড সুগার দিব তত তার ইনসুলিন রিলিজ হবে সেটাকে নিউট্রালাইজ করার জন্য, এবং তত তার ইনসুলিন রিজার্ভ কমতে থাকবে। আর ম্যাডাম আর্টিফিশিয়াল সুইটনার যদি কমান্ডেড ডোজ যেটা বললেন, তো সবচেয়ে ভালো কি এরকম হয় যে যদি মানে কোনো কিছু ছাড়াই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু যারা একদমই পারে না বা ট্রানজিশনের সময় যখন অনেক চিনি দিয়ে খেতে এখন কোনো অবস্থাতেই পারছে না, শুরুতে তাকে আমরা এটা গোল কি হবে যে মানে কোন ধরনের সাপ্লিমেন্ট ছাড়াই যাতে সে, সেটা তো সবচেয়ে ভালো, কিন্তু ওই আর্টিফিশিয়াল সুইটেনার কোনো হেলথ হ্যাজার্ড করবে না যে আমার একদম বন্ধই করে দিতে হবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হবে যদি কিছু না নিয়ে পারে, সেটা তো সবচেয়ে ভালো। তাহলে আমি একটা লো ক্যালোরি লাঞ্চ মেনু যদি দিতে চাই, জাস্ট একটা লো ক্যালোরি লাঞ্চ মেনু, এত তো বুঝাতে পারলাম না, লো ক্যালোরি, তাহলে আপনি যে মডেলটা বললেন এরকম আমি একটা প্লেট করতে পারি আমরা। হ্যাঁ, যে আমরা সবজি তো কম বেশি সব সবজি খেতে পারি, হ্যাঁ সবজি খেতে পারবে, কিন্তু এখানে একটা কথা আছে, সবজির মধ্যেও কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স আছে। এটা একটা, যেমন কিছু কিছু সবজি কার্বোহাইড্রেট বেশি যেগুলি, যেমন আলু, গাজর, মিষ্টি কুমড়া, এগুলি আমরা খাওয়ার সময়ই বুঝি এগুলি একটু মিষ্টি ধরনের সবজি। আবার অপোজিটের সবজি আছে না, করলা, ঢেঁড়স, এই শাক জাতীয় সবজি, ওগুলিতে কিন্তু মানে গ্লাইসেমিক ইনডেক্সটা কম হয় আর কি। সুতরাং ওই সবজিগুলো, শাক জাতীয় যেই সবজিগুলো, এগুলি বেশি করে খাবে। ফাইবার যেগুলিতে বেশি থাকে ওগুলো বেশি করে খাবে, কারণ এগুলি যতটুকু খাবার মধ্যে কার্বোহাইড্রেট বা সুগার থাকে সেটাকেও অ্যাবজর্ব করে। আলুতে কিন্তু আলু তো সবজিও বলতো, আলু তো সবকিছু, আলু সবজি সবই, কার্বোহাইড্রেট, সবজি, প্রোটিন সবই। তো এটা একটু বলে দিতে হবে যে আলু যাতে বেশি না খাই। হ্যাঁ, পরিমাণ মতো খেতে হবে। আর শাক ইচ্ছা মতো খেতে পারবে, শাক ইচ্ছা মতো খেতে পারবে, কোনো নিষেধ নাই। ম্যাডাম করলার কথা যখন বললেন একটা কোশ্চেন আসলে, একটা মিথ আছে, মানে সবাই বলে যে তিতা খেলে হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, এটা রোগীরা বলে আর কি। আচ্ছা, এটা কি আসলে কোনো এক্সাক্ট রোগ তো জানা মতে নাই, কোনো আছে কি? জানা মতে নাই, কিন্তু আপনি চিন্তা করে দেখেন করলা খেলে আসলে কি হয়। আসলে যে আমরা লাল চালের কথা বলি, হ্যাঁ, কেন কি হয়, সব ইয়ে কি, একটা হচ্ছে এটা গ্লাইসেমিক ইনডেক্স কম, আর অল্পতেই পেটটা ভরে যায়। করলা খাওয়ার পরে আপনি বেশ কিছুটা খেয়ে নিলেন, তারপরে কিন্তু আপনার খাওয়ার ডিজায়ারটাও কিছুটা কমে যায়। প্লাস আর এখানে কোনো যেহেতু সুগার থাকে না, সেই জন্য র্যাপিড রাইজ অফ ব্লাড সুগার হওয়ার সম্ভাবনাও থাকে না, গ্যাস্ট্রিক এমটিংটাও একটু ডিলে হয়। আর কোন কোন ফল ইচ্ছামতো খেতে পারবে? হ্যাঁ, টক ফলগুলো ইচ্ছামতো খেতে পারবে, টক ফল খেতে কোনো নিষেধ নাই। এখন দুইটা ফল নিয়ে খুব বিপদে আছি আমরা, একটা হচ্ছে বড়ই। হ্যাঁ বলেন, যেই বড়ই আগে পাওয়া যেত সেটা তো টক বড়ই ছিল, কিন্তু এখন যে কুল বড়ইগুলি পাওয়া যায় এগুলিকে তো আমি মিষ্টি ফলের মধ্যেই ধরবো।
আর একটা হচ্ছে পেয়ারা। এখন কি আর ছোট পেয়ারা পাওয়া যায়? আমি তো দেখি না, সব তো বড় বড় মিষ্টি পেয়ারা। এখন পেশেন্ট তো পেয়ারা মনে করছে যে ভালো ফল, কিন্তু এটাকেও মিষ্টি ফল হিসাবে ধরতে হবে আর কি। আর তাহলে টক ফল কোনটা? আমরা, জাম্বুরা, জলপাই, এগুলো হচ্ছে টক ফল, এগুলো ইচ্ছা মতো খাওয়া যাবে, কোনো নিষেধ নেই। ম্যাডাম ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক কন্ট্রোল এবং ম্যাডাম প্লেটো মডেল প্লেট অনুসারে খাবার খায়, কিন্তু ওয়েট লস হচ্ছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের ওয়েট তো লসই হচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে ওয়েট গেইন করা বা তার স্বাস্থ্য সুন্দর রাখার জন্য কি করতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এতক্ষণ খালি ওয়েট লস করতে চেয়েছি, কিন্তু এটাও কিন্তু আমাদের একটু টার্গেটের, কারণ আমি প্রথমে বলেছিলাম যে ওয়েট মেনটেন করতে চাই। ওয়েট মেনটেন করতে চাই, কারো ওয়েট লুজ হয়ে যাক সেটা কিন্তু চাই না। হ্যাঁ, তাহলে ওয়েট মেনটেনেন্সের জন্য আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার প্রোটিনটা বাড়াতে হবে। আর 2 নম্বর কারণ হচ্ছে কজটা তো অবশ্যই খুঁজতে হবে। আনকন্ট্রোল ডায়াবেটিস কি তার ওয়েট লসের কারণ কিনা এটাও দেখতে হবে। আর অন্য কোনো ডিজিজ আছে কিনা, থাইরয়েডের কোনো প্রবলেম কিনা, এগুলিও দেখে নিলাম। যদি দেখি কিছুই পাচ্ছি না, তাহলে ডায়েটটা আমার ঠিক করতে হবে। সে ডায়েটটা আমার অবশ্যই একটু প্রোটিনটা বাড়ায় দিতে হবে, তাহলে বডি বিল্ডিংটা ভালো হবে। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের তুলনায় কি প্রোটিন বাড়াবো? হ্যাঁ, কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে প্রোটিনটা একটু বাড়াবো। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, আমি আসলে রিসার্চ লাইনে আছি, তো আমার প্রশ্নটাও এই টাইপের। আমরা নর্মালি দেখি হচ্ছে যে যাদের ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক স্টেজে থাকে তাদেরকেই আমরা এই ডায়েটারি মডিফিকেশনটা করতে বলি। সো অনেক সময় দেখা যায় হচ্ছে অনেকে রিস্কে থাকে, বাট তারা এখনো ওই ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক স্টেজে যায়নি। এখন আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি দেখেছি যাদের ডায়াবেটিস থাকে সবাই অনেক অবিজ হয়, সবার ফুডের ক্রেভিংস অনেক বেশি হয়। সো তাদের ক্ষেত্রে যখন আমরা এরকম হুট করে বলি যে এরকম খেতে পারবে না, তাদের অনেক কষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা কি এরকম গাইডলাইন করতে পারি কিনা যে যারা রিস্ক ফ্যাক্টরে থাকে তাদেরই একটা এজের পর হচ্ছে এই মডিফিকেশনটা করা যায় কিনা? যেমন আমার নিজের প্যারেন্টস, আমাদের 2 জন প্যারেন্টসেরই টাইপ 2 ডায়াবেটিস আছে অ্যান্ড একটু হেলদি, তো ওনারা হচ্ছে এখন ফুড মডিফিকেশন করে। এখন ওনাদের দেখা দেখে আমিও আগে থেকে করা স্টার্ট করেছি, কারণ আমি একটু লিন অ্যান্ড থিন। কিন্তু আমার মনে হয় এটা যদি একটু আগে থেকে যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের করলে কি একটু আউটকাম অবশ্যই হয় কিনা? অবশ্যই, এখানেই প্রাইমারি প্রিভেনশন। আমরা যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের জন্য তো অবশ্যই সেকেন্ডারি আর টার্সিয়ারি প্রিভেনশন করি, যে ডায়াবেটিসের কমপ্লিকেশন হতে দিব না, কমপ্লিকেশন হয়ে গেলে আরো এন্ড অর্গান ড্যামেজ হতে দিব না। কিন্তু প্রাইমারি প্রিভেনশন কাদের করব? যারা হাই রিস্কে আছে। হ্যাঁ, যেমন একটা পেশেন্ট এসছেন, বাবা মা দুইজনেরই ডায়াবেটিস, ছেলে সাথে নিয়ে এসছেন। ওই ছেলেটা যদি ওবেজ হয়, তার এখনো ডায়াবেটিস হয় না, সেই ক্যান্ডিডেট ফর প্রাইমারি প্রিভেনশন, ওয়েট নর্মালাইজেশন। তার যে ডায়াবেটিস যেন আমরা হওয়াটাকে ডিলে করতে পারি, এটা কোনো ভেবে বসে থাকলে হবে না যে আমার বাবা মার ডায়াবেটিস আছে আমার তো হবে, কিছু করার নাই, এইটা কিন্তু না। তার জন্যই হচ্ছে প্রিভেনশন প্রোগ্রাম, যে তাকে যেন আমরা ওয়েট না বাড়ে, নর্মাল ওয়েট থাকে, রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে, খাবার প্ল্যানটা ঠিক থাকে, তাহলে সে ডায়াবেটিসটা অনেক দিন ডিলে, অনসেটটা ডিলে করতে পারবে। এটা অবশ্যই সবার টার্গেট হওয়া উচিত। এটা কি করা হয় বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে তো অনেক ক্ষেত্রেই করা হয় না। ধরেন আপনি 2 জন বয়স্ক লোক এসছে ডায়াবেটিস নিয়ে, আপনি তার অ্যাটেন্ডেন্ট এসছে, আপনি যদি অ্যাটেন্ডেন্টকে বলতে চান যে আপনিও ওজন কমায়েন, আপনার ডায়াবেটিস হবে, সে কিন্তু অত সহজভাবে নিবে না। হ্যাঁ, সে ভালো অর্থে নিবে না। কিন্তু যার সাথে আপনি ধরেন আপনার ফ্যামিলি মেম্বার, একটা রিলেটিভ, তাকে বলতে চাচ্ছেন যে বাবা মা ডায়াবেটিস থাকলে বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে ঠিকই, কিন্তু আমরা যদি তাদের রিস্কটা কমাতে চাই, যে তাদের আমরা ডায়াবেটিস হতেই দিব না, এরকম যদি করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্বটা অপরিসীম। এটা বোঝাতে পারলে আসলে ভালো। যাকে কাউন্সিলিং করা যাবে অবশ্যই তাকে আমাদের কাউন্সিলিং করতে হবে। আরেকটা কোশ্চেন, কারণ আমাদের লাস্ট কোশ্চেন। ম্যাডাম আপনি একটু কোয়েরি ছিল, সেটা হচ্ছে কয়েকদিন আগে ম্যাডাম আমার কাছে একজন পেশেন্ট আসছিল, উনি তরমুজ, ওনাকে একজন সিনিয়র স্যার বলছেন যে তরমুজ খাইতেই পারবেন না। আমি ডিসএগ্রি করলাম যে না, এরকম টোটাল রেস্ট্রিকশন আমি শুনিনি কখনোই। কোনো ফ্রুটসে টোটাল রেস্ট্রিকশন নাই, মিষ্টি ফল পরিমাণ মতো খেতে হবে। সবাই খাচ্ছে, উনি খাইতে পারছেন, আপনি অল্প পরিমাণে খাইতে পারবেন, টোটালি কোনো রেস্ট্রিকশন নেই। হ্যাঁ, ওকে, লাস্ট কোশ্চেন। একটা কথা, তরমুজ খেলে তাহলে আর অন্য কোনো ফল খেতে পারবে না ওই দিনের জন্য। সারা দিনে যে কোনো একটা পোরশন মিষ্টি ফল খেতে পারবে। ম্যাম আইডিয়াল মিল টাইম যেটা আছে ম্যাম, ওই টাইমটা কিভাবে? আচ্ছা, এখন আইডিয়াল মিল টাইম আমরা কোনটা? 3টা মেইন মিল বললাম, ইউজুয়ালি 8টা থেকে 9টা, এর মাঝে এসে ব্রেকফাস্টটা করবে। তারপরে অ্যারাউন্ড 2টা হচ্ছে লাঞ্চ টাইম, রাত 9টার মধ্যে হচ্ছে ডিনার টাইম। এর মাঝে মিড মর্নিং স্ন্যাক্সটা হচ্ছে অ্যারাউন্ড 11টা, 2 ঘন্টা পরে। আর 5টা থেকে 5:30 ওই সময় হচ্ছে আফটারনুন স্ন্যাক্সটা। যে কোনো কিছুই নিতে পারে। ফ্রুটস তো একটা আছে আমাদের, একটা তো ফ্রুট তার অ্যালটমেন্ট আছেই, সেটা সেই সময় খেয়ে নিতে পারে। দুধ খেতে পারে, হ্যাঁ, যেমন বিকালের নাস্তায় যে কোনো খাবার খেতে পারে, যেমন ছোলা খেতে পারে, মুড়ি খেতে পারে,
তারপরে নুডলস খেতে পারে, যে কোনো আইটেম খেতে পারে, কিন্তু যত আমরা ফ্যাট জাতীয় কার্বোহাইড্রেট কমায় রাখতে পারি ততই ভালো। বেড টাইম মিলের জন্য বেড টাইম স্ন্যাক্স হচ্ছে যে ক্র্যাকার বিস্কিট হতে পারে অথবা এক গ্লাস দুধ হতে পারে। চকলেট না খেলে হবে। হ্যাঁ, চকলেট তো খাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজ পার্টটায় চলে আসি না? ওকে, এখন হচ্ছে ওকে, এখন কিন্তু নেক্সট আসবেন চার্জ বেসড গ্রুপ। ওকে, আপনার কোশ্চেন করেন, তারপর এক্সারসাইজ আপনারা আসবেন। ডায়েট রিলেটেড আপনি আসেন, স্টেজে আসেন। কোশ্চেন যেতে বলছেন, আপনি স্টেজে উঠেন, উঠে আপনাকে এক্সারসাইজ শুরু করুন। স্টেজে জি বলেন, প্রশ্নটা বলেন। আমার কোশ্চেন দুইটা ম্যাডাম। একটা কোশ্চেন হচ্ছে যে ডায়েটের ক্ষেত্রে ফাস্টিং এ ডায়াবেটিক পেশেন্টদের কতটুকু ইম্পর্টেন্স আছে, বা ডায়াবেটিসের উপর ফাস্টিং এর কতটুকু, রোজার ভূমিকা কতটুকু। আর সেকেন্ড হচ্ছে ম্যাডাম, অনেক পেশেন্ট আছেন ওনারা হচ্ছে সারা বছরই লম্বা সময় ধরে রোজা রাখেন, রমজান মাসে রোজা রাখেন এবং অন্যান্য সময়েও রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার। তাদের ক্ষেত্রে ম্যাডাম এই যে 6 মিল এটা কিভাবে ম্যাডাম হবে, তাদেরকে কিভাবে অ্যাডভাইস দেওয়া যাবে, এই দুটো ম্যাডাম কোশ্চেন। আচ্ছা আচ্ছা, তাহলে রোজার কথা দিয়ে শুরু করি। আমরা রোজার সময় আসলে 6 মিল বলতে পারি না, আমরা কিন্তু এটা রেগুলার ডেইলি লাইফের কথা বলেছি। রোজায় অবশ্যই এটা 3টা মিল হতে হবে, এবং এই 3টা মিল কোন মিলটা কোনটা হবে এটা পেশেন্টকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, যেটা আমাদের কখনোই ফলো করা হয় না। ইফতার হবে ব্রেকফাস্ট, মনে রাখবেন, ব্রেকিং দ্য ফাস্ট, ব্রেকফাস্ট। তাহলে ইফতারের হবে আমাদের সকালে নাস্তা যেটা খাই সেটা কোনোদিনও আমরা করতে পারবো? আমরাই করতে পারবো না। ইফতারে এত বড় প্লেট সাজায় নিয়ে বসি, তাই না? তাহলে ইফতার হতে হবে আমার ব্রেকফাস্টের মতো। ডিনার তো রাতের টাইম ডিনারের মতোই আছে, তাই না? ডিনার তো আমরা যেভাবে খাই ওভাবেই খাবো। আর সেহরিটা হবে লাঞ্চ, সবচেয়ে বড় মিল। সেহরি খাবো আমরা সবচেয়ে, ডায়াবেটিক পেশেন্টকে বলে দিতে হবে এখানে আমরা 5টা মিল করতে পারবো না, 5টা স্ন্যাক্স দুটো দিতে পারছি না। কিন্তু যেটা আমাদের সমস্যা হয়, পেশেন্ট যেটা করে ইফতারে অনেক হেভি খেয়ে ডিনারটা স্কিপ করে, এটা করা যাবে না। তাকে ভাগ করে 3টা মিল খেতে হবে, এবং সেখানে অবশ্যই বলতে হবে লাঞ্চটা হবে সেহরি। এবং কখনোই এরকম হবে না যে 12টা 1টার সময় সে খেয়ে ঘুমায় পড়লো, সেটা করা যাবে না যত শেষের দিকে টাইমে গিয়ে, কারণ তারপরে তো তার একটা লম্বা সময় না খেয়ে থাকতে হবে। সেই জন্য তার সেহরিটা হবে তার জন্য সবচেয়ে লার্জেস্ট মিল। এই আর একটা কি বলছেন, সপ্তাহে যারা 2 দিন রোজা রাখে বা এরকম ইন্টারমিটেন্ট এরকম ফাস্টিং করে, তাদের জন্য আসলে তারা যদি এমন কোনো ওষুধে থাকেন যেগুলি সিক্রেটোকক না বা ইনসুলিন না, তাহলে তার জন্য রোজা রাখাটা ইজি। যে আমার অন্য যেগুলি ওষুধ আছে খুব হাইপোগ্লাইসেমিয়া করে না, কিন্তু বিশেষ করে সে মাল্টিপল ডেইলি ইনসুলিন ইনজেকশন যদি পায়, তাহলে তার জন্য রোজা রাখাটা একটু ডিফিকাল্ট। এরকম রোজা রাখা, টানা 1 মাস রোজা রাখছে তখন একই নিয়মে, সেটা সমস্যা হয় না। কিন্তু যখন অল্টারনেট, যেমন ধরেন যিনি সোমবারে রোজা রাখছেন, তিনি কি করছেন, রবিবারে তো রেগুলার ডোজ দিচ্ছেন সকালে রাত্রে, হ্যাঁ, সোমবারে কি হবে, এখন সেহরির সময় আমরা তো আসলে রাতের ডোজের অর্ধেক দিই সেহরিতে, তাই না? যে কোনো এজেন্টই হোক, আমরা পরের ক্লাসগুলিতে তো আসবে ওরাল এজেন্ট, ইনজেক্টেবল এজেন্ট, সেখানে আমরা সকালের ফুল ডোজটা দেই ইফতারে, রাতের ডোজটার হাফ দেই সেহরিতে। তাহলে আমরা সেটা কিভাবে করব? তাহলে সোমবার রোজা রাখতে গেলে একটা এখানে হয়ে গেল, আবার মঙ্গলবার দিনও কিন্তু সকালে ফুল ডোজ হয়ে গেল, রাতে ইফতারের সময় আমি ফুল ডোজ দিয়েছি, 2টা অল্প সময়ের মধ্যে কিন্তু ফুল ডোজ তার হয়ে গেল। আবার কিন্তু মঙ্গলবারে গিয়ে বুধবারের দিন আবার সেই একই প্রবলেম। তো সুতরাং যাদের খুব কমপ্লিকেটেড মাল্টিপল ডেইলি ইনজেকশন লাগে, এরকম পেশেন্টদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমাদের ওয়ার্কশপে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ না আপনি ম্যাডাম এখন নেক্সট। হ্যাঁ, নেক্সট আমরা এক্সারসাইজে চলে যাব। হ্যাঁ, আমি ওনাকে দিয়ে শুরু, আপনি থাকেন, আপনি কই যাচ্ছেন এখান থেকে? আচ্ছা, তাহলে এক্সারসাইজে বলবেন। এক্সারসাইজের প্রথম কথা হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালাইজ, কারোর জন্য কোনো এক্সারসাইজ ফিক্স না। কি এক্সারসাইজ করব আমি যদি বলে দেই, এখন বসে হ্যাঁ আমরা দেখে নিব তাহলে। হ্যাঁ, তাহলে এক্সারসাইজ কোনটা করব বলেন? এখন পেশেন্ট বলবে যে আপনাকে আমরা যখন ডায়াবেটিস হওয়ার পরে বলি যে হাঁটতে হবে, পেশেন্টের হাঁটার জায়গা নাই। কোনো মহিলা আছেন যারা বাসার বাইরে বের হয়ে যেয়ে হাঁটতে চান না, তাহলে ইন্ডিভিজুয়ালাইজড হতে হবে তার জন্য। হ্যাঁ, গ্রামের একটা লোক, যে তাকে আমি বলতে পারি আপনি সাঁতার কাটবেন, শহরে যে আছে তাকে বলতে পারবো না আপনি সাঁতার কাটবেন। হ্যাঁ, আবার গ্রামের লোককে বলতে পারবো না আপনার রেগুলার জিমে যাবেন। হ্যাঁ, সুতরাং ইন্ডিভিজুয়ালাইজ, পেশেন্টের সিচুয়েশন, সিনারিও, লাইফস্টাইল হিসাবে ঠিক হবে সে কোন ধরনের এক্সারসাইজ করবে, তার মিল প্যাটার্ন কেমন, কি ওষুধ নিতে হচ্ছে, সিক্রেটোকক পাচ্ছে নাকি নন সিক্রেটোকক সেন্সিটাইজার গুলি পাচ্ছে নাকি ইনসুলিন পাচ্ছে, তার প্রফেশন কি, সারাদিন 9টা থেকে 5টা উনি ব্যাংকে চাকরি করেন, অফিসে যেতে হয় 8টারও আগে। হ্যাঁ, আবার ফিরতে রাত 9টা হয়ে যায়, তার জন্য এক্সারসাইজ কি হবে? আমি তো বলে ছেড়ে দিলাম যে আপনি
নির্দিষ্ট নিয়মে এক্সারসাইজ করবেন, প্রত্যেকদিন একই নিয়মে করবেন, এভাবে বলে দিলাম। কিন্তু তার জন্য কি এক্সারসাইজটা সুটেবল হবে এটা একটু তাকে হেল্প করতে হবে। আর অবশ্যই তার কি ইন্টারেস্ট, উনি কি এক্সারসাইজ করতে চাচ্ছেন। হ্যাঁ, এমনকি ইয়াং পেশেন্টদের জন্য স্কিপিংও একটা ভালো এক্সারসাইজ হতে পারে। হ্যাঁ, যাদের ফিক্স সাইকেল আছে, এটার জন্যই সাইকেল কিনেছে অনেক পেশেন্ট দেখেছি আমরা, কিন্তু সাইকেলের মতোই পড়ে আছে, ট্রেডমিলের মতোই আছে, পেশেন্টের মতোই আছে, তাই না? সুতরাং এমন কিছু একটা এক্সারসাইজ প্ল্যান করতে হবে যেটা তার লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্টেবল, এবং সব সময় মনে রাখতে হবে গ্র্যাজুয়াল স্টার্ট, বিল্ড আপ দ্য এক্সারসাইজ। কারণ আজকে প্রথম দিন যখন তার ডায়াবেটিস ধরা পড়লো, আমরা অনেক কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম, খাওয়ার সম্বন্ধে বললাম, এক্সারসাইজ সম্বন্ধে বললাম, ওষুধ সম্বন্ধে বললাম, আর্টিফিশিয়াল সুইটেনার সম্বন্ধে বললাম, হাঁটার সম্বন্ধে বললাম, সব শুনে গিয়ে আজকে কিন্তু পেশেন্ট অনেক নলেজেবল, এবং সে আমার কথা শুনে আর ডাক্তারদের কথা শুনে সে কালকে থেকে অনেক স্পিডে হাঁটা শুরু করলো, একদম 1 ঘন্টা করে হাঁটতে শুরু করে দিল। যদিও আমরা আধা ঘন্টা বলছিলাম, কিন্তু 1 ঘন্টা হাঁটতে শুরু করলো। 2 দিন পরে গায়ে ব্যথা, মাসেল ইনজুরি এসব হয়ে গেল, তার কিন্তু আর প্লেজার অফ এক্সারসাইজ চলে গেল। তাহলে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতে হবে। তাহলে পেশেন্টকে কি বলবো আমরা, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে, যদি অভ্যাস না থাকে অল্প অল্প করে শুরু করেন, আস্তে আস্তে আমরা বাড়াবো। তাহলে এক্সারসাইজের প্ল্যানিংটা কেমন হবে, কতটুকু এক্সারসাইজ করতে হবে? সাধারণভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে 150 মিনিটস পার উইক, সপ্তাহে 150 মিনিট। হ্যাঁ, যদি আমরা 5 দিনও করতে বলি তাহলে 30 মিনিট করে পার ডে। সপ্তাহে 2 দিন সে গ্যাপ দিতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি 2 দিন সে গ্যাপ দিতে পারবে না, কারণ বডি তখন আনঅ্যাকাস্টমড হয়ে যাবে এক্সারসাইজের জন্য। হ্যাঁ, আর অ্যাটলিস্ট 5 ডেজ এ উইক, 7 দিন করতে পারলে খুব ভালো, না পারলে অ্যাটলিস্ট 5 দিন করবে, পাশাপাশি 2 দিন বাদ দিবে না। মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ করতে হবে। আচ্ছা বলেন তো তাহলে এখন মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ কাকে বলে? আমরা অনেক মানুষ পাই যে এক্সারসাইজ করে, বলে যে আমি রেগুলার এক্সারসাইজ করি, কিন্তু আমার তো 1 ফোঁটাও ওজন কমে না। তার মানে কি, তার এফেক্টিভ এক্সারসাইজ হয় না, তাই না? এফেক্টিভ এক্সারসাইজ তাহলে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, খুব কমন, এখনো আছি, আর আমরা এটা কোনোদিন বলবো না ঘাম ঝরার কথা। হ্যাঁ, আচ্ছা বলেন তো এখানে আমরা যারা বসে আছি সবার কি একরকম ঘাম ঝরে? একটা মানুষের শীতকাল গরমকালে কি একরকম ঘাম ঝরে? তাহলে এক্সারসাইজ কেমনে হবে? শীতকালে কি বেশি এক্সারসাইজ করতে হবে? সেটা তো না। তাহলে কি, হার্ট রেট বাড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হার্ট রেট বাড়তে হবে। আচ্ছা তাহলে বলেন তো, পেশেন্টরা তো আর হার্ট রেট অত পালস দেখতে পারে না, আমরাই যে হাঁটতে যাই, আমরা কি হার্ট রেট ধরে ধরে এক্সারসাইজ করতে পারি? এত সুন্দর ডিভাইস আছে এখন হাতে, একটা ঘড়ি থাকলে সেখানে হার্টবিট দেখলেই তো হয়। ওই হার্টবিট যখন ওইখানে দেখতে যাবেন ঘড়িতে, তখন কিন্তু এক্সারসাইজে কনসেন্ট্রেশন থাকবে না, কনসেন্ট্রেশন চলে যাবে ঘড়ির দিকে। হ্যাঁ, তাহলে কি সিম্পল ওয়ে কি, পেশেন্টকে আমরা কি বলবো, এমন স্পিডে হাঁটতে হবে যেন হাঁপিয়ে যান, কথা বলতে পারেন না, এরকম স্পিড। হ্যাঁ, তাহলে এই স্পিডটা মেনটেন করতে হবে। আমাদের পার্কে গিয়ে দেখেন সবাই গল্প করতে করতে হাঁটে, ওই হাঁটা হবে না। তাহলে এই জন্যই হচ্ছে হাঁটছেন কিন্তু ওয়েট লস হচ্ছে না, তাহলে এফেক্টিভ হাঁটা। এখন কতক্ষণ হাঁটতে হবে? আমাদের টার্গেট কিন্তু আমরা বলছি ডেইলি 30 মিনিট। যার অভ্যাস নাই সে 10 মিনিট করে শুরু করবে, আস্তে আস্তে টাইমটা বাড়িয়ে সপ্তাহে 5 মিনিট করে বাড়াবে, এটাকে 30 মিনিটে যাবে। এই 30 মিনিট হবে তার মেইন এক্সারসাইজ। কিন্তু একজন যখন এক্সারসাইজটা শুরু করবে, একটু ধাপে ধাপে করতে হবে, এবং সেই ধাপ মতো আগে যেতে হবে। কিরকম? প্রত্যেকটা এক্সারসাইজ সেশনেই 4টা কম্পোনেন্ট থাকবে, এটা খেয়াল রাখতে হবে। কিরকম? এরকম ওয়ার্ম আপ। প্রথম গিয়ে হঠাৎ করে স্পিডে দৌড়াদৌড়ি শুরু করে দিলে হবে না। প্রথম 5 থেকে 10 মিনিট দরকার হলে একই জায়গায় দাঁড়ায় হাত পা ছোড়াছুড়ি বা এক্সারসাইজ এরকম একটা কিছু করতে হবে। তাহলে 5 থেকে 10 মিনিট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো আমি। হ্যাঁ, সেরকম করবো আমরা, একই স্পিডে একই জায়গায় দাঁড়ায়। তারপরে হচ্ছে 5 থেকে 10 মিনিট মাসেল স্ট্রেচিং, কারণ আমার রেস্টিং যে মাসেলটা ছিল এটা হঠাৎ করে ফিজিক্যালি বেশি অ্যাক্টিভ হয়ে গেলে, আমি খুব ভিগরাস অ্যাক্টিভিটি শুরু করে দিলাম, মাসেল ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে নেক্সট 5 মিনিট হচ্ছে আসলে যেটা মাসেল স্ট্রেচিং। তারপরে হচ্ছে মেইন এক্সারসাইজ সেশন, সেটা হচ্ছে আমরা বিল্ড আপ করতে চাই 30 মিনিটে, সেটা আমরা শুরু করব 10 মিনিট 15 মিনিট, এভাবে করে করে আস্তে আস্তে টাইমটা বাড়াবো। আর লাস্টে কিন্তু এক্সারসাইজের শেষে হঠাৎ করে থেমে যাব না, কুল ডাউন 5 থেকে 10 মিনিট, সেই ওয়ার্ম আপের মতো একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কুল ডাউন করবো, একটু মাসেল স্ট্রেচিং এর মতো ওয়ার্ম আপের মতোই কুল ডাউন করবো, তারপর আস্তে আস্তে থেমে যাব। তার মানে কি, একটা 30 মিনিটের সেশন করতে হলে আমার 45 মিনিট হাতে সময় নিয়ে যেতে হবে, তাই না? ইচ্ছা করলে আমি এটা 2 ভাগে ভাগ করেও করতে পারি,
যদি কেউ একসাথে সময় পাচ্ছে না, 2 ভাগে ভাগ করে 15 মিনিট করলো, কিন্তু ওই আগের 15 মিনিট কিন্তু লাগবে আগে পরের। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা সেশনই এরকম হতে হবে যে ওয়ার্ম আপ, মাসেল স্ট্রেচিং, মেইন এক্সারসাইজ, কুল ডাউন, এরকম হতে হবে। তাহলে এই প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো সময় এক্সারসাইজ করলে আমাদের এই নিয়ম মেনে করতে হবে। আরেকটা জিনিস ডায়াবেটিক পার্সনদের জন্য অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে, জুতাটা যেন আইডিয়াল হয়, হাঁটার শু, কারণ এই শুই কিন্তু ইনজুরির কারণ হতে পারে। প্রথম দিন একেবারে নতুন জুতা কিনে নিয়ে আসছে যে আমরা আজকে হাঁটতে শুরু করলাম, এই জুতা দিয়েই তার ইনজুরি হয়ে গেল, আর কোনোদিন প্রপারলি হাঁটতে পারলো না, তাহলে কিন্তু লাভ নাই। হ্যাঁ, তাহলে প্রপার সাইজের শু, এটা একটা আইডিয়াল শু পরে সে তার হাঁটাটা শুরু করবে। এটা হচ্ছে আমরা রেগুলার, যিনি যার কোনো কমপ্লিকেশন নেই তার জন্য হাঁটার প্যাটার্নটা এরকম। এখন কিছু স্পেশাল সিচুয়েশন আছে, সেই স্পেশাল সিচুয়েশনে কিভাবে হাঁটবে আমরা যদি একটু দেখি। যে পেশেন্টের নিউরোপ্যাথি বা আর্থ্রোপ্যাথি, শার্কট আর্থ্রোপ্যাথি আছে, তাই না, একটা নিউরোপ্যাথিক ফুট আলসার আছে, কোনো ফুটের ডিফর্মিটি আছে, তার জন্য এক্সারসাইজটা আমরা কি বলে দেব? সে পায়ে প্রেসার পড়ে এরকম কোনো এক্সারসাইজ করতে পারবে না, তাহলে তার আলসারটা আরো বাড়বে না। তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা চেয়ার এক্সারসাইজ এগুলো করতে পারে। যার সুবিধা আছে সুইমিং, তার জন্য ভালো এক্সারসাইজ, যার সুযোগ আছে সে করতে পারবে। যার রেটিনোপ্যাথি আছে, অ্যাডভান্স রেটিনোপ্যাথি বা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এরকম যার রেটিনোপ্যাথি আছে, সে কোনো ওয়েট লিফটিং বা ইন্ট্রা অ্যাবডোমিনাল বা ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায় এরকম কোনো এক্সারসাইজ করতে পারবে না। তাহলে কি হবে? যার প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, রেটিনাল টিয়ার বা ব্লাড ভেসেল রাপচার হওয়ার সম্ভাবনা থাকবে। যার অটোনমিক নিউরোপ্যাথি আছে, অটোনমিক নিউরোপ্যাথিতে আসলে কি সমস্যা হয়? হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলেও সে হাঁটতে পারে না বা বুঝতে পারে না। তার জন্য এক্সারসাইজের আগে এবং পরে স্পেশালি প্রিকশন নিয়ে গ্লুকোমিটার দিয়ে সে ব্লাড সুগার দেখে তারপরে সে প্ল্যান করবে যে সে কি এক্সারসাইজটা করবে। যে কোনো অ্যাকিউট ইলনেসে এবং ক্রনিক আনকম্পেনসেটেড যদি কমপ্লিকেটেড ডায়াবেটিস হয়, তাহলে সেই ক্ষেত্রে তার রেগুলার এক্সারসাইজটা খুব সাবধানতার সাথে করতে হবে। আর প্রেগনেন্সি ডায়াবেটিস বা জিটিএমই হোক, সেই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন থাকে, হাঁটবো কি হাঁটবো না। যদি গাইনোকোলজিক্যাল বা অবস্টেটিক্যাল কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে সে হাঁটবে না, আর যদি না থাকে তাহলে সে মডারেট অ্যাক্টিভিটি করতে পারবে। মডারেট অ্যাক্টিভিটি কিন্তু এক্সারসাইজ না, এমন কোনো এক্সারসাইজ না যেটা পেটে চাপ পড়ে বা প্রেগনেন্সির জন্য রিস্ক হয়, তাহলে এরকম কোনো এক্সারসাইজ সে করবে না। তাহলে প্রেগনেন্সিতে কিরকম এক্সারসাইজ করবে? প্রেগনেন্সিতে আসলে জিডিএম যাদের থাকে তাদের সমস্যাটা কি হয় জানেন? বলেন তো, পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া বেশি থাকে, তাই না? তাহলে আমাদের অ্যাডভাইসটা যদি এরকম হয়, মেইন মিলের পরে 1 ঘন্টা রেস্ট নিয়ে 10 মিনিট করে হাঁটবে, তাহলে তার 30 মিনিটও হাঁটা হলো 3টা মেইন মিলের পরে, পোস্ট মিল এক্সকারশনটাও একটু কম হলো। সেই হাঁটা কিন্তু বাইরে যেয়ে যেরকম আমরা ভিগোরাস হাঁটতে বলি সেরকম না। হ্যাঁ, বাসায় হাউস হোল্ডের এরিয়ার মধ্যেই লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হাঁটা সে করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের এক্সারসাইজ প্ল্যান ফর ডায়াবেটিক পেশেন্ট। আমরা এবার শুনি এক্সারসাইজ নিয়ে কোনো কোয়ারি আছে কিনা। হ্যাঁ, সিঁড়িতে ওঠানামা খুব ব্যাড এক্সারসাইজ, একই লেভেলে এক্সারসাইজ হতে হবে। হ্যাঁ, সিঁড়িতে ওঠানামা করাটা খুব ভালো এক্সারসাইজ, এটা কার্ডিয়াক দিক থেকে অতটা সেফটি বেয়ার করে না আর কি। হ্যাঁ, সেজন্য প্লেন সারফেসে যেই এক্সারসাইজটাই করি, হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, যেটাই করি একই প্লেন সারফেসে। এক্সারসাইজ টাইমটা কখন বলবো? হ্যাঁ, আচ্ছা, টাইমের কথা আমরা আসবো, আমরা একটু এই অ্যান্সারটা করে নিই। এখন পেশেন্ট জিজ্ঞেস করা কোন সময় হাঁটতে হবে, কোনো সময় নির্দিষ্ট নাই, তার জন্য যে টাইমটা সুটেবল সেই সময়ই হাঁটবে। কারো যদি ডিনারের 1 ঘন্টা পরে রাত্রে সুবিধা হয় সেই সময়ই হাঁটবে, কারো যদি ভোরে উঠে সুবিধা হয় সেই সময় হাঁটবে, কারো যদি অফিসের মাঝখানে একটা টাইম বের করে, কারো অফিসে এখন জিম থাকে সেখানে যেতে সুবিধা হয় সেই সময়ই হাঁটবে, কারো যদি বিকালে অফিস থেকে আসার পথে হেঁটে আসতে সুবিধা হয় সেটাই করবে। কোনো ফিক্সড টাইম নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ফিক্সড টাইম, তার জন্য প্রতিদিন ওই সময়, একদিন সকাল, একদিন বিকাল, একদিন রাত, এরকম না। তার জন্য যেই টাইমটা সুটেবল সে নিজেই বের করে নেবে কোন টাইমটা তার জন্য সুটেবল, ওই সময় প্রত্যেকদিন একই টাইমে হাঁটবে। অবশ্যই নর্মাল ওয়েট মেইনটেনেন্সের জন্য হাঁটবে, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য হাঁটবে। কারণ আন্ডারওয়েট পেশেন্টকেও আমরা এক্সারসাইজ করতে বলবো, তাই না? কেন? বডি বিল্ডিং এক্সারসাইজ করতে হবে, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে, তাই না? সুতরাং আন্ডারওয়েট পেশেন্টকে যদি আমরা এক্সারসাইজ করতে বলি, নর্মাল ওয়েটকে বলতে তো কোনো অসুবিধা নাই। ম্যাডাম, কিছু পেশেন্ট এসে বলে যে আমি তো বাসায়, মানে মা চাচি যারা আছে তারা বলে যে আমি তো বাসায় অনেক কাজ করি,
ঘরে অনেক কাজ করি আমি, মানে আমার তো এতে কাবার হয়ে যায়, মানে তারা আরো করার চেষ্টা করে আর কি ম্যাডাম, তাদেরকে কিভাবে কাউন্সিলিং করবো ম্যাডাম? বলবে আমি হাউস হোল্ড অনেক অ্যাক্টিভিটি করি, কিন্তু তাহলে আর আমার আলাদা করে কি করার দরকার আছে কিনা। হ্যাঁ, আবার অন্যভাবেও বলবে আমি বাসায় এত কাজ করি, কাপড় ধুই, ঘর মুছি, ঘর পরিষ্কার করি, কিন্তু আমার ওজন কমে না কেন। তাহলে আমাদের জানতে হবে আসলে এক্সারসাইজ কি আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি। ওনারা যেটা করে এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, এক্সারসাইজ হয় না। আচ্ছা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি, অনেক ক্যালোরি খরচ হচ্ছে, তার ক্যালোরি বার্ন হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এক্সারসাইজ কাকে বলে? এমন একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে একটা নির্দিষ্ট টাইম ধরে আমরা করি, এটা হচ্ছে এক্সারসাইজ। আচ্ছা, ধরেন বাসার অনেক কাজ করে, রান্না বাড়া, কাটাকুটি অনেক, কিন্তু এক পেইসে কি হয়? থামতে থামতে করা হয় কিন্তু, তাই না? কিন্তু সেই বিল্ড আপটা হয় না, হার্ট রেট যে আমরা বাড়াতে চাই সেই জিনিস কিন্তু হয় না। সেই জন্যই এটা এক্সারসাইজের পর্যায়ে পড়ে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটির পর্যায়ে পড়ে। সেই অ্যাক্টিভিটি থাকা ভালো, কিন্তু সেটা ডায়াবেটিসের জন্য আমরা যে এক্সারসাইজ করতে বলছি সেই এক্সারসাইজ সেটাকে কভার করে না। এই জন্য এটা বুঝিয়ে দিতে হবে যে আপনি অ্যাক্টিভিটি করেন, কিন্তু আলাদা করে একটু সময় বের করবেন যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে? নেক্সট পার্টটায় চলে আসি আমরা। আমাদের একটা পার্ট ছিল মনিটরিং, তাই না? ডায়েট গেল, এক্সারসাইজ বলেন। হচ্ছে যে আমাদের যে রিউমাটয়েড যে ডিজিজগুলো আছে, অস্টিওআর্থ্রাইটিস বা আরএ, অথবা কোনো ডিসেবিলিটি, যেখানে এক্সারসাইজ করার লিমিটেশন আছে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ম্যাডাম ডায়াবেটিসের এক্সারসাইজটা আমরা মানে ওই এমফাসাইজ কিভাবে করব বা কোন ধরনের এক্সারসাইজ? যেই এক্সারসাইজটা, যেমন যার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আছে সে তো আসলে প্রেসার দিয়ে হাঁটতে পারবে না ওই সময়, বিশেষ করে অ্যাকিউট অবস্থায় তো পারবেই না। সেখানে বসে সে আর্ম এক্সারসাইজ, চেয়ার এক্সারসাইজ এগুলি করতে পারে। যদি সুবিধা থাকে তার জন্য সুইমিং ভালো এক্সারসাইজ, যদি সুবিধা থাকে। এটা ইন্ডিভিজুয়াল, পেশেন্ট টু পেশেন্ট, তার সিনারিও চিন্তা করে আমাদের অ্যাডভাইস করতে হবে আর কি। ওই জয়েন্টটাকে আমাদের রেস্ট দিতে হবে, সেটা রেস্ট দিয়ে বাকি কি এক্সারসাইজ করতে পারে সেটা আমাদের চিন্তা করে দিতে হবে। মানে আমি আর্ম এক্সারসাইজ বা ওয়েট লিফটিং যেটা বললেন, সেটার মাধ্যমে কি ওই 10 মিনিটস যেটা মানে শ্বাস নিতে পারবেন এই অবস্থাটা কি অ্যাচিভ করা সম্ভব? না, শ্বাস নিতে পারবে না কেন? হাঁপিয়ে যাবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, সেই এক্সারসাইজ তো হবে না, ওটা তো মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ হয়ে গেল, কিন্তু উনি তো মডারেট ইন্টেন্সিটির এক্সারসাইজ করছে না। হ্যাঁ, যখন আমরা ওইরকম ইন্টেন্সিটির এক্সারসাইজ করবে তখন আমরা ওইটা যে হাঁপিয়ে যাবে, একদম শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকবে, হার্ট রেট ডাবল হয়ে যাবে, এরকম তো আসলে চেয়ার এক্সারসাইজ আর্ম এক্সারসাইজে হবে না, কখনোই না। সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। তবুও কিছু একটা অ্যাক্টিভিটি হলো আর কি, তাই। অ্যারোবিক এক্সারসাইজে কোনো নিষেধ নাই, যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ করতে পারবে। অ্যানোরোবিক এক্সারসাইজটা হচ্ছে যারা আগে থেকে এক্সারসাইজ করছিল তারা কিন্তু অ্যানোরোবিক এক্সারসাইজ যে হার্ড এক্সারসাইজ, তাই না, তারা সেটা করতে পারবে। এবং বডি বিল্ডিং যাদের জন্য করতে চাচ্ছি আমরা তাদের জন্য অ্যানোরোবিক এক্সারসাইজ। আর অ্যানোরোবিক এক্সারসাইজ কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন, এর বেশি সময় করতে পারবে না। হ্যাঁ, অ্যারোবিক এক্সারসাইজ ডেইলি করবে। সুতরাং যারা আগের থেকে এক্সারসাইজে হ্যাবিচুয়েটেড তারা অ্যানোরোবিক এক্সারসাইজ অ্যাড করে নিতে পারে। আর যাদের কোনো সময় কখনো এক্সারসাইজের হ্যাবিটই ছিল না তারা তো আসলে অ্যারোবিক এক্সারসাইজ দিয়ে শুরু করবে। না, যারা অ্যাথলেট এবং প্রত্যেকদিন একই সময় একই রকম এক্সারসাইজ করে তাদের জন্য ওটা দিয়েই কাজ হবে। তাহলে মনিটরিং এর ইম্পর্টেন্ট একটা দিক হচ্ছে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, তাই না? এটা আমরা প্রত্যেক পেশেন্টকে এনশিওর করতে বলি, হ্যাঁ, যে অবশ্যই গ্লুকোমিটার কিনবেন। এখন তো সবাই বলবে গ্লুকোমিটার কেনার টাকা নাই, কিন্তু দেখেন মোবাইলটা কিন্তু অনেক দামি। হ্যাঁ, মোবাইল দরকার হলে আমাদেরকে যেমন স্যাররা বলেন যে মোবাইল বিক্রি করে দিতে বলো, বিক্রি করে দিয়ে গ্লুকোমিটার কিনতে বলো। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা অবশ্যই তার একটা গ্লুকোমিটার থাকতে হবে, ভ্যালিডেটেড গ্লুকোমিটার হলে অবশ্যই ভালো। এই চারটার ছবি দিয়েছি ইচ্ছা করে। পেশেন্ট খালি গ্লুকোমিটার কিনে ব্লাড সুগার টেস্ট করলেই হবে না, কিন্তু ডায়েরি মেনটেন করতে হবে। কেন এই ডায়েরি? এক নাম্বার হচ্ছে গ্লুকোমিটারের উদ্দেশ্য কি? গ্লুকোমিটারের উদ্দেশ্য হচ্ছে সে যে ব্লাড সুগার করে এই মুহূর্তে তার ডায়াবেটিস কেমন আছে দেখলো, শুধু এইটাই কিন্তু না। হ্যাঁ, তার গ্লুকোমিটারের মাধ্যমে সে ডায়াবেটিস পরীক্ষা করবে এবং তার যে ওষুধটা বা ইনসুলিনটা আছে সেটা ডোজটা অ্যাডজাস্ট করবে। এটা হচ্ছে তার প্রাইম উদ্দেশ্য, গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার টেস্ট করার। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ডায়েরিটা মেনটেন করবে। আজকে ব্লাড সুগার করলো, আবার 7 দিন পরে করলো, আবারও 7 দিন পরে করলো, জানুয়ারি মাস থেকে করছে, ফেব্রুয়ারি মাস করছে, মার্চ মাসে এসে কি তার জানুয়ারি মাসের রিপোর্ট মনে আছে কেমন থাকতো? কিন্তু লেখা থাকলে কিন্তু তার মনে থাকবে যে আগে কন্ট্রোল কেমন ছিল, এখনকার কন্ট্রোল কেমন আছে। প্লাস ধরে নিচ্ছি সে 3 মাস পর পর ফলো আপে যায়, এই যে ডাক্তারের কাছে যায় তার কাছে সেই চার্টটা নিয়ে যাবে। তাহলে যে এই যে বাসায় বসে সে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার দেখছে, ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করছে, এটা কি আসলে প্রপারলি হচ্ছে কিনা
বা কোনো পার্টিকুলার বেলায় কি তার ব্লাড সুগার বেশি থাকে কিনা, এটা হয়তো সে আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু যার কাছে যে ট্রিটিং ফিজিশিয়ান তার কাছে যে যাবে তার কাছে এই চার্টটা কিন্তু আসলে খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের কিন্তু বিকল্প নাই। ইনভ্যারিয়েবলি যেদিন প্রথম ডায়াবেটিস ধরা পড়লো তাকে এই সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের গুরুত্বটা বুঝিয়ে দিতে হবে, নিজের একটা গ্লুকোমিটার থাকতে হবে, সেটা সে ডায়েরির মতো অবশ্যই রেগুলার ফলো আপ করবে। এখন প্রশ্ন হচ্ছে কতদিন পর পর করবে গ্লুকোমিটারে, এটা নির্ভর করবে ব্লাড সুগারের উপরে এবং কি ধরনের এজেন্ট পাচ্ছে তার উপরে। যদি সিক্রেটোকক বা ইনসুলিন পাচ্ছে তাহলে একটু ফ্রিকোয়েন্ট মনিটরিং, যদি ব্লাড সুগারটা বেশি থাকে তাহলে একটু ফ্রিকোয়েন্ট মনিটরিং করতে হবে। আর যদি মোটামুটি সব সময় স্টেবল একই অবস্থায় থাকে তাহলে 7 থেকে 10 দিন পর পর একদিন সে দেখে নিতে পারে। কিন্তু যেদিন দেখবে, কিভাবে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমাদের পেশেন্ট কি করে, আমি অনেক পেশেন্ট দেখেছি শুধু ফাস্টিং দেখে এবং ফাস্টিং তো একটু কমের দিকেই থাকে এবং খুশি থাকে পেশেন্ট, যে সব ব্লাড সুগার তো ভালোই আছে। কিন্তু আমরা বলি যেদিন দেখবো আমরা সেদিন সারাদিনের ব্লাড সুগার প্রোফাইল দেখবো, খালি পেটে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর, ঠিক আছে, অ্যাটলিস্ট এই 4 বার। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা 6 বারও বলি, বিশেষ করে প্রেগনেন্সিতে প্রি মিলগুলিও দেখতে বলি, হ্যাঁ, যে তার ওই সময় ডায়াবেটিসটা টার্গেটে থাকে কিনা। আচ্ছা, এই সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের গুরুত্বটা কোথায় বলেন তো? আমরা অনেক সময় এরকম পাই না, পেশেন্ট HbA1c রিপোর্টটা নিয়ে আসে, তাই না, দেখি যে HbA1c খুব ভালো, কিন্তু আজকে আমার কাছে যখন পেশেন্টটা আসছে তখন তার ব্লাড সুগার অনেক বেশি। আবার উল্টাও কিন্তু হয়, HbA1c অনেক বেশি, আজকে ব্লাড সুগার খুব ভালো পাচ্ছি, কারণ পেশেন্ট তো জানে আজকে সে ডাক্তারের কাছে ফলো আপে আসবে, লাস্ট 7 দিন খুব ভালো কন্ট্রোল করছিল সে, কিন্তু HbA1c তো বেশি আসছে। এখন যদি সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের এই খাতাটা থাকতো তাহলে কিন্তু আমি আসলে বুঝে যেতাম তার ডেইলি লাইফে তার আসলে ডায়াবেটিস কন্ট্রোলটা কিরকম থাকে। তাহলে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টুল, ডায়াবেটিস কন্ট্রোলটা টার্গেটের মধ্যে আছে কিনা সেটা দেখার জন্য। এবার একটা প্রশ্ন করি, বলেন তো সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ এই যে এতবার, পেশেন্টের তো এটাই কমপ্লেন, তাই না, 4 বার করে প্রিক করবো, আবার এদিকে 3 বার ইনসুলিন নেই, এত প্রিক ভালো লাগে না, অন্য কোনো ওয়ে আছে, আমরা আর কিছু করতে পারি? হ্যাঁ, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, CGM। তাহলে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং কি? বডিতে একদম ইমপ্ল্যান্ট করে দেয়া থাকে একটা ডিভাইস, না, সেটা অনেক রকম ডিভাইস আছে, শুধু আমরা এরকম ডিভাইস আছে যে আমাদের সাথে বডির সাথে অ্যাটাচ করা থাকবে, কিন্তু সেটা আমরা পরে 3 দিন পরে সেই গ্রাফটা পাবো, সেই গ্রাফটা দেখে আমরা মোটামুটি আইডিয়া করতে পারবো যে আমাদের কোন সময় কিরকম ব্লাড সুগার হয়, এমনকি ঘুমের মধ্যেও ব্লাড সুগার কেমন থাকে। আবার এমন ডিভাইসও আছে যা আমাদের শরীরে ইমপ্ল্যান্ট করা থাকবে, আমরা অ্যাপের মাধ্যমে মোবাইলে কন্টিনিউয়াস আমি রিপোর্টটা দেখতে থাকতে পারবো। এটাও আবার 2 রকম আছে, যে কন্টিনিউয়াস আমি তাকালেই দেখতে পাচ্ছি, যখন আমি প্রেস করব তখন আমার রিপোর্টটা বুঝতে পারবো। আবার এরকমও ডিভাইস আছে যে আমি যখন এটা ইমপ্ল্যান্ট করা আছে আমার হাতে, মোবাইলটা কাছে যখন নিব তখন ওই মুহূর্তে ব্লাড সুগারটাও দেখতে পারবো। এখন এগুলো কিন্তু আমাদের সবই অ্যাভেলেবল, হ্যাঁ, আমাদের দেশে অ্যাভেলেবল। সুতরাং পেশেন্টের মনিটরিং এর জন্য এটা কিন্তু খুবই ইজি, তাই না? এই মুহূর্তে আমার ব্লাড সুগার কেমন আছে, পেশেন্ট আজকে সকালে দাঁত তুলতে যাবে, তার ব্লাড সুগার কেমন আছে দেখে নিল, কোনো একটা ছোট সার্জারি করতে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তখন সাথে সাথে ব্লাড সুগারটা দেখে নিল, আবার ল্যাবে যেতে হবে, রিপোর্ট আনতে হবে, তার থেকে তো এটা অনেক ইজি হয়ে গেছে, না? আচ্ছা, এই মেশিনগুলোকে জাস্ট স্ক্রিনকে প্রিক করে, হ্যাঁ, ক্যানুলার মতো, কিন্তু সেটা খুব কিছু বোঝা যায় না আর কি, হ্যাঁ, জাস্ট এখানে কাপড়ের নিচে থেকে যায় বা ওপেন স্পেসে এরকম করে জাস্ট এরকম প্রিক করার মতো ক্যানুলা যেভাবে লাগায়, এটা জাস্ট এই যে এই ডিভাইসটা দেখা যাচ্ছে এখানে, এটা দিয়ে প্রেস করে লাগা যায় আর কি, এই যে, হ্যাঁ, মাউসের মতো যে জিনিসটা, এটা দিয়ে অ্যাপ্লিকেটর, এটা দিলে এখানে দিলে জাস্ট প্রেস করলেই লেগে যায়। প্রাইস কি রকম এগুলো? হোয়াট ইজ দ্য কস্ট? হ্যাঁ, কস্টটা একটু বেশি আবার, হ্যাঁ, কস্টটা হচ্ছে কি, এটা ওরা সাধারণত 7 দিন বা 15 দিনের একটা ডিভাইস ওটা লাগিয়ে দিয়ে যায়, পরে খুলে নিয়ে নেয়, পরে লাগিয়ে দিয়ে যায়, হ্যাঁ, ওরাই লাগিয়ে দিয়ে যায়, হ্যাঁ, এটা পেশেন্টও নিজে পরে লাগাতে পারে আর কি। তো 7 দিনের বা 15 দিনের যে ডিভাইসটা আছে সেটা সাধারণত 9 থেকে 10,000 এরকম টাকা লাগে আর কি, খুব এক্সপেন্সিভ না কারোর জন্য আর কি। আচ্ছা, সেখানে আমাদের যেটা আমরা আগে যেটা CGM করতাম সেখানে একটা গ্রাফ পাই আমরা, এই এখানেও একটা গ্রাফ চলে আসে, পেশেন্টের ইমেইলে চলে আসে বা যে মেইল অ্যাড্রেসটা দেওয়া থাকে বা ফোনে এরকম একটা গ্রাফ থাকে। তাহলে সেখানে কি থাকে, যেমন 3 দিনের যদি আমরা ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে এরকম একটা রিপোর্ট পাই, এই যে গ্রিন যে বর্ডারটা এটা হচ্ছে তার নর্মাল ব্লাড গ্লুকোজ, এর উপরে যেগুলো তার মানে ওই সময় তার ব্লাড সুগার বেড়েছিল, আর নিচে যেটা ওই সময় তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল। এর নিচে এই যে টার্মিনোলজিগুলি থাকে, এখানে তার অ্যাভারেজ ব্লাড সুগার কেমন,
হাইয়েস্ট ব্লাড গ্লুকোজ কেমন, লোয়েস্ট ব্লাড গ্লুকোজ কেমন, দিনের কোন সময়ে বেশি থাকে, এগুলি সব রিপোর্ট চলে আসে এটা দেখি। এবং এটা দেখে কিন্তু আমরা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্টমেন্ট করা, ওরাল এজেন্টের ডোজ অ্যাডজাস্ট করা, মডিফাই করা, সব কিছু এটা দিয়ে করতে পারি। কারণ পেশেন্ট বলে মাঝরাতে আমার হাইপোগ্লাইসেমিয়া হয়, ঘুম ভেঙে যায়, ওই সময় ব্লাড সুগার না দেখেই কিন্তু অনেক সময় পেশেন্ট খেয়ে ফেলে, নিজের গ্লুকোমিটার দিয়ে দেখতে সময়ও পায় না। কিন্তু এরকম যদি ডিভাইস লাগানো থাকে আমরা কিন্তু সাথে সাথেই দেখে নিতে পারি তার ব্লাড সুগারটা ওই সময় আসলে কত আছে। এবং যদি মিডনাইট হাইপোগ্লাইসেমিয়া হয় সেখানে কিন্তু আমার রাতের ইনসুলিনের ডোজ কমায় দেওয়ার দরকার, তাই না? সেটা না করার জন্য কিন্তু ফাস্টিংয়ে গিয়ে আবার হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়, তাই না? ফাস্টিং এর হাইপারগ্লাইসেমিয়া দেখে আমরা মনে করি হয়তো বা রাতের ডোজ বাড়াতে হবে, কিন্তু আসলে কিন্তু সমস্যাটা হয়েছে মিডনাইটে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে রাতের ডোজটা কমাতে হবে। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট পার্টে যদি আমরা বলি ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন নিয়ে বলছিলাম আমরা, তাই না? খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন নাম থেকে বোঝা যাচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্টকে, ডায়াবেটিক পার্সনকে আমরা এমন একটা এডুকেশন প্রোগ্রামে নিতে চাচ্ছি যেখানে হচ্ছে সে নিজের সেলফ ম্যানেজমেন্ট নিজে করতে পারবে। সেখানে ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, ফুড কেয়ার, সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, ইনসুলিন ডোজ অ্যাডজাস্টমেন্ট বা ওরাল ড্রাগ অ্যাডজাস্টমেন্ট, এগুলি সবই আমরা করতে চাই। এটা অবশ্যই একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, একা একা কেউ আমরা এটা করতে পারবো না। সেখানে আমাদের এডুকেটর বা নিউট্রিশনিস্ট যিনি আছেন ওনারও হেল্প লাগবে। সেই ক্ষেত্রে আমাদের কখন তাকে আমরা এই ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন দিব? আমাদের যারা ডায়াবেটিস পেশেন্ট দেখবেন বা যে পেশেন্টই দেখেন অনেক রাশ থাকে, তাই না? প্রত্যেকটা পেশেন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কথা বলা, খাবার সম্বন্ধে বলা, এক্সারসাইজ সম্বন্ধে বলা, প্রত্যেক ফলো আপে কিন্তু আসলে সম্ভব না। তাহলে মিনিমাম কখন বলতেই হবে? অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, যখন ধরা পড়লো সেদিন। আসলে যদি আমি যে ইনস্টিটিউটে কাজ করি বারডেমে, সেখানে যদি দেখেন যে নতুন পেশেন্টটা ধরা পড়লো, ওনার কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলো কাজ থাকে। যেদিন ধরা পড়েছে, যেদিন উনি বই করতে এসছেন, হ্যাঁ, এডুকেশন, চোখ দেখানো, ডাক্তারের কাছে ফলো আপ, ডাক্তারের কাছে এক্সারসাইজ, ডায়েট বুঝে নেওয়া, সব কিছু থাকে। আমাদের একজন এডুকেটর আছেন, সেই এডুকেটর কর্নার আছে, সেখানেও ওনার যেতে হয়। ওখানে উনি বাকি জিনিসগুলো কিন্তু বুঝে নেন। কিন্তু সব হাসপাতালে কিন্তু এটা করা সম্ভব না, কিন্তু আইডিয়ালি করা উচিত। তাহলে একটা টিম অ্যাপ্রোচ, এট দ্য টাইম অফ ডায়াগনোসিস উনি ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন করবেন। এবং তার যদি কোনো ট্রিটমেন্ট রেজিম চেঞ্জ হয়, যেমন উনি আগে ওরাল ড্রাগ পাচ্ছিলেন, এখন ইনসুলিন পাচ্ছেন, সেই ক্ষেত্রে তার কিন্তু আবারও ডায়েট অ্যাডজাস্টমেন্টটা নতুন করে নেওয়া উচিত। হ্যাঁ, যে তার আগের যে খাবার প্যাটার্ন ছিল তার এখন ইনসুলিনের ডোজিং এর সাথে খাওয়ার টাইমটা বা মেজারমেন্টটা একই থাকবে কিনা। তার কিছু 1 বছর 5 বছর আগে তার ডায়াবেটিস ধরা পড়েছিল, ওই যে ডায়েট চার্টটা করা আছে ওইটাই উনি ফলো করে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে ওনার হয়তো 10 কেজি ওজন বেড়ে গেছে। তাহলে তার ডায়েট চার্টটা বারবার রিভিউ করে নিতে হবে। আর তার সাথে ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশনের সাথে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ইমোশনাল হেলথ। এগুলি করতে করতে উনি এক্সস্টেড, আর উনি ডায়াবেটিস ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো আগ্রহই নেই। আসার দরকার আসে, ছেলেমেয়েরা নিয়ে আসে, তাই আসে, কোনো সময় ফলো আপ মিস করে, কোনো সময় আসে, কিন্তু এরকম করে আসলে তার আসলে এক্সস্টেড হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমরা কখনোই হতে দিব না। তার মেন্টাল হেলথ এবং ইমোশনাল হেলথ যেন ভালো থাকে, এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন, এই স্ট্রাকচার থেরাপিটা আমরা কখন দিব? অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস। কেন দিব? কারণ এটা হচ্ছে ওনার বিগিনিং, শুরু, তাই না? এটার থেকে উনি যে ইনফরমেশনটা গ্যাদার করবে, হয়তোবা এই টারশিয়ারি হসপিটালে তার আর কোনোদিন আসাই হবে না, সে তার লোকাল হসপিটালেই সবসময় দেখাবে। তাহলে এই যে নলেজটা সে নিয়ে গেল, এটা কিন্তু তার সারা জীবনে ডায়াবেটিস ম্যানেজমেন্টে হেল্পফুল হবে। প্রতি ইয়ারলি যে একটা ফলো আপ, যেখানে আমরা প্রত্যেক ইনভেস্টিগেশনগুলি আবার করি, রেনাল ফাংশন দেখি, কার্ডিয়াক কেমন স্ট্যাটাস আছে দেখি, কিডনি কেমন আছে দেখি, সেই সময় কিন্তু এটা আবার ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশনটা রিভিউ করতে হবে, নলেজটা দিতে হবে, পেশেন্ট কি প্র্যাকটিস করছে সেটাও আবার তার কাছ থেকে শুনে নিতে হবে। তারপরে আবার কখন দরকার একটা ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন? যখন কোনো নিউ সিচুয়েশন হয়, তার একটা স্ট্রোক হয়েছে, নতুন একটা ইভেন্ট, এরপরে হয়তো বা সে বেড রিডেন কিছুদিন আছে, হ্যাঁ, সেই সময় তাকে তো আমি হাঁটতে বললেই সে হাঁটতে পারবে না। হ্যাঁ, তাহলে যখন নিউ সিচুয়েশনটা আসলো, তখনও কিন্তু তাকে আমরা তার এই ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশনটা মডিফাই করতে হতে পারে। আর যখন লাইফস্টাইল চেঞ্জ হয়, যেমন একজনের ট্রান্সফার হয়ে গেছে, উনি এমন জায়গায় যাচ্ছেন এখন আর ফ্যামিলির সাথে একসাথে থাকছেন না, হ্যাঁ, সেখানে তার খাবার তৈরি করে দেওয়ার মানুষও নাই, তাহলে তার লাইফস্টাইল মডিফিকেশন তো আমার ওই মতো করেই করতে হবে। কেউ একজন মেসে থাকতে যাচ্ছেন, যেখানে 3 বেলা ভাতই খেতে হবে, রুটি খাওয়ার কোনো ব্যবস্থাই নাই, তাহলে আমার তার জন্য কি অ্যাডভাইস হবে? তাহলে যখন কোনো একটা লাইফস্টাইলে চেঞ্জ আসবে, তখনই তার এই ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশনে আবার রিভিউ করে দিতে হবে। কি টপিকে আলাপ করতে হবে?
একটা হচ্ছে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের ম্যানেজমেন্টটা তাকে জানতে দিতে হবে। হেলদি ইটিং প্যাটার্ন কেমন হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় আর এক্সারসাইজ বলতে আমরা কি বুঝি এটা শিখিয়ে দিতে হবে। ওষুধ কোনটা কোনটা কখন খেতে পারবে, সিক্রেটোককের ফাংশনটা কি, এবং খাওয়ার সাথে এই ওষুধের যে করেসপন্ডেন্সটা আছে এটা বুঝিয়ে দিতে হবে। সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের ইম্পর্টেন্সটা বোঝাতে হবে, আর কমপ্লিকেশন স্ক্রিনিংটা যেন সে রেগুলার করে সেটা বুঝিয়ে দিতে হবে। স্ট্রেস ডিপ্রেশন ওভারলুক করলে হবে না। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু তাকে আসলে আমরা বুঝিয়ে দিব। তাহলে এই সেশনটা যদি আমি একটু সামারি করি, ডায়াবেটিস ম্যানেজমেন্টের অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাচিভ করবো গ্লাইসেমিক টার্গেট। গ্লাইসেমিক টার্গেটের অ্যাচিভমেন্টের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা ডায়াবেটিস কমপ্লিকেশন প্রিভেন্ট করতে চাই। আর ট্রিটমেন্ট গোল টার্গেট শুধু ব্লাড সুগার টার্গেট না, অবশ্যই আমাদের বডি ওয়েটের টার্গেট, বিএমআই টার্গেট, ব্লাড প্রেশারের টার্গেট, ওয়েস্ট সার্কামফারেন্স টার্গেট এবং পেশেন্ট এম্পাওয়ারমেন্ট খুব ইম্পর্টেন্স দিয়ে এটাকে দেখতে হবে। আর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ থ্রু আউট দ্য লাইফ তার এই লাইফস্টাইল চেঞ্জ করে যেতে হবে। যেই ওষুধ পাক না পাক, ইনসুলিন পাক বা ওরাল এজেন্ট পাক, লাইফস্টাইল মডিফিকেশন তার লাগবে, কখনোই এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে না। এমন একটা সিচুয়েশন আসবে হয়তো বা যখন আমরা ওরাল এজেন্ট বা ইনসুলিন বন্ধ করে দিতে পারছি, কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু তার বন্ধ হবে না। সুতরাং যেই ট্রিটমেন্টটাই পাক লাইফস্টাইল মডিফিকেশনটা করতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো লাস্ট পার্টে দুইটা কেস সময় আছে, আমরা কি কেস ডিসকাশন করব? কে কারা ডিসকাশন করবেন সামনে চলে আসেন। হ্যাঁ আরে আসো না, খুব সিম্পল, আমি একটা কেস আমরা বলবো, ওনার জন্য আমার লাইফস্টাইল অ্যাডভাইস কি হবে। দেখো তোমার যা মনে চাই বলো। একটা পেশেন্ট, ওনার 48 ইয়ার্স, একজন লেডি, 5 বছর থেকে ডায়াবেটিস, হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ওয়েট 72 কেজি, HbA1c 7.5%, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 11, ব্লাড প্রেশার 145/90 মিলিমিটার মার্কারি, মেডিকেশন পাচ্ছেন উনি মেটফর্মিন, স্ট্যাটিন, নরমেসাটন। ওনার জন্য আমার লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস, আমরা ট্রিটমেন্টে যাচ্ছি না, ট্রিটমেন্টে আমাদের পরের ক্লাস আছে তখন আমরা আলাপ করবো। লাইফস্টাইল মডিফিকেশনের অ্যাডভাইস কি দিব ওনাকে? এই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে যেটা হিমোগ্লোবিন A1c 7.5%, টার্গেটে নাই ধরে নিচ্ছি, এবং ফাস্টিং ব্লাড সুগার 11 বেশি, তাহলে পেশেন্ট হচ্ছে বড় ডায়াবেটিক, পারসন উইথ ডায়াবেটিস মেলিটাস। এটা তো সন্দেহই নাই, 5 বছর থেকে তো উনি ডায়াবেটিস, প্রথম লাইনেই লেখা আছে লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে অ্যাডভাইস করব? মেডিকেল নিউট্রিশন থেরাপি এন্ড এক্সারসাইজ। আচ্ছা, এখন এই পেশেন্টের জন্য আমার ডায়েট চার্টটা কেমন হবে? ডায়েট চার্টের ক্ষেত্রে হচ্ছে ম্যাডাম আমরা 160 এবং 72 এখানে একটু আছে, আমরা আইডিয়াল বডি ওয়েট বের করতে চেষ্টা করব, ম্যাডাম ওনার ক্ষেত্রে হবে ম্যাডাম 60। হ্যাঁ 60 কেজি হচ্ছে ওনার আইডিয়াল বডি ওয়েট। উনি কিন্তু মনে হচ্ছে হাউসওয়াইফ, একজন লেডির কথা বলেছি, হাউসওয়াইফ মানে সিডেন্টারি বলা যায়। তাহলে ক্যালোরি ফ্যাক্টরটা আমরা 25 থেকে 30, তাহলে 60 * 25 হ্যাঁ, তাহলে কত হলো? ম্যাডাম হচ্ছে 1600-1700 এরকম ক্যালোরি। তাহলে ওনার জন্য আইডিয়ালি আমরা 1600-1700 ক্যালোরির একটা ডায়েট চার্ট প্ল্যান করব, এবং তারপর তাকে তার মেইন 3টা মিল আর এডিশনাল 3টা স্ন্যাক্স, 2টা স্ন্যাক্স বলে দিব, তাই না? উনি তো দেখেন কি ওষুধ পাচ্ছে, মেটফর্মিন শুধু, তাই না? এখানে বেড টাইম স্ন্যাক্সটা ম্যান্ডেটরি না, এরপরে আমরা কি ওষুধ অ্যাড করব তার উপরে নির্ভর করবে। আবার উনি কিন্তু একটু ওভারওয়েটও, তাই না? সেজন্য এক্সট্রা স্ন্যাক্সটা আর বলবো না আমরা। তাহলে 3টা মেইন মিল, 2টা স্ন্যাক্স, এটার মধ্যেই থাকবো। আর আমরা এক্সারসাইজের কথা বলবো, অবশ্যই এক্সারসাইজ এনশিওর করব। উনি কি এক্সারসাইজ করে? উনি বলবে আমি বাসার সব কাজ করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে, এক্সারসাইজটা আলাদা করে একটা প্ল্যান করতে হবে। উনি বলবে ধরেন আমি এই পেশেন্ট বলছি আমার বাসায় সময়ই নেই, এত কাজ করতে হয়, আমার বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে হয়, রান্নাবাড়া করতে হয়, বা হাজবেন্ড আসলে অফিস থেকে আসলে তার খাবার দাবার দিতে হয়, আমি কখন বের করবো সময়? আমাকে একটা সময় বলেন, আমি কখন এক্সারসাইজ করবো? উনি ওনার সুবিধা মতো যে কোনো সময় উনি এক্সারসাইজ করতে পারবেন। আমার কখনোই আর সুবিধা নাই, আমার সুবিধা থাকলে তো আমি এক্সারসাইজ করতাম। তাহলে আমরা পেশেন্টকে কি বলবো যে আমরা দিনের শুরুতে করতে পারেন, ঘুম থেকে উঠে যদি একটা সময় উনি বলবে আমার বাচ্চাদেরকে রেডি টিফিন করতে হয় এগুলি, তাহলে দুপুরে খাবার পরে 1 ঘন্টা পরে একটা রেস্ট, যে বিকালবেলা এই সময়টা যদি একটু ফ্রি থাকেন ওই সময় একটা টাইম বের করতে পারেন, অথবা রাতে ডিনারের পরে 1 ঘন্টা, তারপরে আপনি 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে 15-20 মিনিট হাঁটার একটা ঘুমের আগে করতে পারেন। তাহলে যে একটা কমপ্লেন থাকে সব পেশেন্টের ঘুম হয় না, সেটাও কিন্তু সলভ হয়ে যাবে, তাই না? তাহলে এক্সারসাইজের একটা প্ল্যান করতে ওনাকে হেল্প করতে হবে। আর এক্সারসাইজ কতক্ষণ করবে এটা উনি জিজ্ঞেস করবে। এক্সারসাইজ হচ্ছে পার ডে 30 মিনিট, হ্যাঁ অ্যাট লিস্ট 30 মিনিটস, অ্যাট লিস্ট 5 ডেজ এ উইক, 7 দিন করতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লাস্ট কেসটা আমরা একটু দেখি। নেক্সট গ্রুপ আরেকজন
আচ্ছা, এখানে একজন 48 ইয়ার্স বিজনেসম্যান, উনি ডায়াবেটিস 7 বছর থেকে, ওনার হাইট 170 সেন্টিমিটার, ওয়েট 92 কেজি, কিন্তু উনি ওনার লাইফস্টাইলের কোনো ধারে কাছেও নাই। এখন ওনাকে আমরা কিভাবে হেল্প করবো? কারণ ওনার খাওয়া দাওয়ারও ঠিক নাই, অনেক মিটিং থাকে, প্রোগ্রাম থাকে, খালি খেতেই থাকে, হাঁটার তো কোনো সময়ই নেই, অনেক বেশি। ম্যাডাম বিজনেস 48 ইয়ার্স বিজনেসম্যান, ডায়াবেটিক ফর 7 ইয়ার্স, মানে উনি ওবেস ম্যাডাম, ওনার আইডিয়াল বডি ওয়েট ম্যাডাম 70 কেজি, নট ফলোইং এনি লাইফস্টাইল মেজার্স। এখন ডায়েট চার্টটা আমরা কিভাবে অ্যাডভাইস করব, কিভাবে ওইটা উনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? ম্যাডাম উনিও সেডেন্টারি লাইফ লিড করে, দ্যাটস ওয়াই আমাদের এখানেও ক্যালোরি ফ্যাক্টর হবে 25 টু 30 মধ্যে। তো আমরা যদি 30ও ধরি, সেক্ষেত্রে ম্যাডাম তার 2100 ক্যালোরি থেকে 2100 ক্যালোরি একটা আমরা ফুড চার্ট করে দিব তাকে। সাথে হচ্ছে ম্যাডাম তাকে আমরা যেহেতু বিজি থাকেন, বিজি বিজনেসম্যান, তো সেক্ষেত্রে ম্যাডাম তার সুবিধাজনক সময়ে আমরা মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ, এখানে ওনার লাইফস্টাইলটা আমার একটু বুঝতে হবে। হ্যাঁ, কারণ কি উনি অফিসের কাজে বা কাজে যে ব্যস্ত, উনি যখন যেটা খাবার সামনে আসে ওটা খেয়ে ফেলেন। হ্যাঁ, সেটা তো ওনাকে কেউ বাধ্য করে নেই যে খেতেই হবে। তাহলে এই ডায়েট প্যাটার্নটা ওনাকে আমার এভাবে বুঝিয়ে দিতে হবে, তাই না? যে আপনার টাইম অনুসারে আপনি খাবেন, এক্সট্রা মিলটা নেবেন না। হ্যাঁ, তাই না? অনেক মিটিং পর মিটিং আছে, উনি প্রত্যেক মিটিংয়েই খেয়ে যাচ্ছেন। 3 মিল 3 স্ন্যাক্স, হ্যাঁ, at least 2 স্ন্যাক্স যেন সে এনশিওর করে, এটা তাকে বোঝাতে, এইটার ইম্পর্টেন্সটা বোঝাতে হবে। উনি বলবে সবার সামনে বসলে আমার খেতেই হয়, এটা এমন কোনো কথা নাই, কিন্তু এটা থেকে বের করতে হবে, তাই না? এটা একটা। আর এক্সারসাইজ ম্যাডাম, এক্সারসাইজ ক্ষেত্রে ম্যাডাম উনি যেহেতু বেশি বিজি থাকে, সেটা আমরা জিমের ক্ষেত্রে অ্যাটাচ করতে পারি যদি ওনার জন্য ফিজিবল হয়। হ্যাঁ, কারণ তাহলে ওটা ওনার লাইফস্টাইলের মধ্যে একদম ইনকর্পোরেট করে ফেলতে পারবে। জিমে আবার একটা সমস্যা আছে, যদি রেগুলার না করে আবার কিছুদিন করে ছেড়ে দিল, আবার ওয়েট গেইন হয়ে যাবে, তাই না? টোটাল কাউন্সেলিং এর মধ্যে চলে আসবে। আমরা যদি এটা অ্যাকসেপ্ট না করি, সেক্ষেত্রে মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ 150 মিনিটস পার উইক, মানে পরপর দুদিন যাতে গ্যাপ না হয়, এভাবে যদি কোনো খুব বিজি হয়, আমরা দুই ভাগে 15 মিনিটস করে দিতে পারি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। শেষ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম ফর দিস আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন, এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আপনাদের ইন্টারেকশন।